রাহিম, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আজ অমর ২১-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলার দামাল ছেলেরা ঢাকার রাজপথ রক্তরঞ্জিত করে বাংলা ভাষার দাবিকে সুপ্রতিষ্ঠিত করেন। এই গৌরবময় কাহিনী জাতীয় সীমানা অতিক্রম করে ১৯৯৯ সাল থেকে আন্তর্জাতিক মর্যাদা লাভ করে আসছে। ২১ ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সুধীজন, ২১ ফেব্রুয়ারি প্রমাণ করেছে পূর্ব বাংলার জীবন ব্যবস্থা স্বতন্ত্র তাদের আচার আচরণ, ইতিহাস, ঐতিহ্য, জীবন চিন্তা ও জিজ্ঞাসা। স্বাতন্ত্র্য রক্ষার এই সংকল্প এই জনপদে যে নতুন চেতনার প্রাণবন্যা সৃষ্টি করে, কালক্রমে তাই হয়ে ওঠে এক নতুন জাতীয়তাবোধ। এই জাতীয় বোধের ভিত্তিতেই ১৬ ডিসেম্বর ১৯৭১-এ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টি হয়। আমাদের বিশ্বাস, জাতীয় জীবনের এই ক্রান্তিকালে হীনম্মন্যতার অন্ধকার থেকে আত্মশক্তির উজ্জ্বল আলোর পথে মহান ২১শে ফেব্রুয়ারি আমাদের পথ প্রদর্শক। ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়ে কোটি কোটি বাংলাভাষীর কৃতজ্ঞতা ভাজন হয়েছে। ২১ ফেব্রুয়ারি ইতিহাস সাধারণ ছাত্র জনতার ইতিহাস। ইতিহাসে সেই মহানায়কদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আয়োজিত আজকের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠান শুরু করছি। সুধীমণ্ডলী, এই দিনকে যথাযথ ভাব গাম্ভীর্য এবং মর্যাদা উদযাপন করতে আইইউসি বিভিন্ন অনুষ্ঠান মালা গ্রহণ করেছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান সমূহে অমর ২১-এর শুভেচ্ছা ব্যানার স্থাপিত হয়েছে আরো আগেই। আজকের অনুষ্ঠানমালায় রয়েছে ফজর নামাজ শেষে আইইউসি কেন্দ্রের মসজিদ শহীদ স্মরণে বিশেষ দোয়া, যেটি সকালে সুসম্পন্ন হয়েছে। সকাল ৬:৩০টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউসি ডিরেক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ দেওয়াল হোসেন স্যারের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ হয়েছে ক্যাম্পাসে, এবং তার পরপরই স্যারের নেতৃত্বে মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ভাষা শহীদ স্মরণে পুষ্পস্তবক অর্পিত হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি আজকের আয়োজনের সবচেয়ে প্রলম্বিত অংশ, ভার্চুয়াল আলোচনা ও দোয়া অনুষ্ঠানে। সুধীমণ্ডলী, অনুষ্ঠানের শুরুতে আমরা আজকের অতিথিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী আজাদী স্যার। সানন্দে জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর কে এম গোলাম মহিউদ্দিন স্যার আজকের আয়োজনের মাননীয় প্রধান অতিথি। বিশেষ অতিথি হিসেবে আমাদের সাথে রয়েছেন আইইউসি ট্রাস্টের মাননীয় ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট সমাজকর্মী প্রফেসর ডক্টর কাজীউদ্দিন মোহাম্মদ স্যার। সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন আইইউসির বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর আখতার সাঈদ স্যার। অন্যান্য অতিথিদের মধ্যে রয়েছেন আইইউসির প্রক্টর জনাব মোস্তফা মনির চৌধুরী, আইইউসির ফিমেল একাডেমিক জোনের সম্মানিত ইনচার্জ জনাব সালমা হক, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মোহাম্মদ জাহিদুর রহমান এবং আইইউসির দাওয়ান ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আমিনুল হক। সম্মানিত সুধী, কালামে হাকিম থেকে তেলাওয়াতের মাধ্যমে আমরা অনুষ্ঠান শুরু করব। আমরা শুরুতেই সবাই সম্মিলিতভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করব। সবাইকে সূরা ফাতিহা তেলাওয়াত করার জন্য আমরা অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আলহামদুলিল্লাহ কালাম হাকিম থেকে তেলাওয়াতের মাধ্যমে আমরা অনুষ্ঠান শুরু করলাম। জনাব আমিন স্যার কি এসেছেন? আমি ওনাকে এখনো দেখছি না আমার পার্টিসিপেন্ট লিস্টে। দাওয়া সম্মানিত চেয়ারম্যান, ওনার সাথে কথা হয়েছে, উনি নাকি অনুরোধ করছি দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আমিনুল হক স্যারকে। জনাব আমিনুল হক, আপনি আনমিউট করেন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। তো বিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মোহাম্মদ জাহিদুর রহমান, তাকে শুভেচ্ছা বক্তব্য রাখতে আমরা অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই ভার্চুয়াল আলোচনা সভার সম্মানিত সভাপতি মাননীয় প্রভিসি মহোদয়, উপস্থিত মান্যবর প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু প্রফেসর কে.এম. গোলাম মহিউদ্দিন স্যার, বিভিন্ন অনুষদের সম্মানিত ডিন মহোদয়, বিভাগীয় চেয়ারম্যান মহোদয় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি শুরুতেই স্মরণ করছি 1952 সালের বাংলাদেশের মহান ভাষা আন্দোলনের শহীদদেরকে, যাদের আত্মত্যাগের কারণে আমরা বাংলাকে আজকে বিশ্ব দরবারে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠা করার সুযোগ পেয়েছি। আল্লাহ তাদেরকে রুহের মাগফিরাত দান করুন এবং সেই সাথে আল্লাহ যেন তাদের সকল ভালো কাজের জন্য উত্তম প্রতিদান দেন সেই প্রার্থনা করে, এবং অদ্যাবধি ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত যে সমস্ত দেশপ্রেমিক নাগরিক যাদের নাম না জানার স্বীকৃতি পাননি, তাদেরও যেন আল্লাহ উত্তম প্রতিদান দেন সেই প্রার্থনা করেই আমি সামান্য কিছু বিষয় বলার চেষ্টা করব। প্রকৃতপক্ষে আমার যারা অগ্রজ রয়েছেন, আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ, ওনাদের কাছ থেকে আমরা অনেক তথ্যবহুল আলোচনা শুনবো। তো বাংলাদেশ মূলত দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1947 সালে ভারতের উপমহাদেশের দুটি রাষ্ট্র, পাকিস্তান এবং ভারত নামে দুটি রাষ্ট্র হয়েছিল। এই পাকিস্তান আমাদের মুসলিম সম্প্রদায়ের জন্য অনেক প্রত্যাশা ছিল, কিন্তু রাজনৈতিক নেতৃত্বের অদূরদর্শিতা, বিশেষ করে ভাষা নিয়ে আমাদের শাসক গোষ্ঠীর বৃহত্তর জনগোষ্ঠীকে মূল্যায়ন না করার কারণেই 1947 সালে যে দ্বিজাতি তত্ত্বের যে উদ্দেশ্য নিয়েছিল সেটা 1952 সালে এসে রক্তপাতের মাধ্যমে বাঙালি জাতিকে পরবর্তীতে 66 এবং 71 সালে মুক্তিযুদ্ধের দিকে ধাবিত করে এবং পরবর্তীতে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে নিজস্ব অবস্থান সৃষ্টি করে। অর্থনৈতিক বৈষম্য কিংবা অন্য কোনো রাষ্ট্রনায়কদের অদূরদর্শিতা না থাকলে আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র হিসাবে বিশ্ব দরবারে হয়তোবা আমরা আরো অনেক বেশি ভূমিকা রাখতে পারতাম যৌথভাবে, যৌথ আয়োজনে। কিন্তু সবকিছু মহান আল্লাহ, মাতৃভাষা ওনার শ্রেষ্ঠ দান, সেই হিসাবে আল্লাহ আমাদের জন্য যা করেছেন, আমরা হাজার মাইল দূরে থেকে বাংলাদেশ এখন আজ বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত। 1981 সাল থেকে বিশ্বের বিভিন্ন সংঘাতমূলক এলাকায় বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা এবং পরামর্শ কমিটির অনন্য ভূমিকার কারণে 94-95 সালে আফ্রিকার বিভিন্ন দেশে, বিশেষ করে রুয়ান্ডা, মালি, আইভরি কোস্টে প্রচুর সেনারক্ষী মোতায়েন করা হয় এবং পর্যায়ক্রমে দেখা যায় এই শান্তিরক্ষী বাহিনীর কারণে বিশ্ব দরবারে বাংলা ভাষাভাষীর ব্যবহার উপযোগিতা প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়। এর ধারাবাহিকতায় আমরা
আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে বাংলাকে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছি। বর্তমান সময়ে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় যে বৈষম্য রয়েছে, এক্ষেত্রে আমরা পরিপূর্ণভাবে বাংলা গবেষণায় সমৃদ্ধ পুস্তক পাইনি বলে আমাদেরকে ইংরেজি মাধ্যমের উপর নির্ভরশীল হতে হয়। তো আমাদের এই মাতৃভাষার দাবি হোক, মাতৃভাষা বাংলা তখনই সার্থকভাবে প্রয়োগ করা সম্ভব হবে যদি আমাদের গবেষণালব্ধ বইগুলো কিংবা বিভিন্ন পর্যায়ের পাঠ্যক্রমগুলোকে আরো সুন্দর এবং পরিপাটিভাবে জ্ঞান অর্জনের জন্য আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে অনেক শিক্ষাবিদ রয়েছেন, তাদের মাধ্যমে আমরা বর্তমানে প্রায়শই বাংলায় ভালো ভালো আমরা অভিজ্ঞান পাচ্ছি। তবে দুঃখজনক হলো সত্যি, বর্তমানে মিডিয়ার জগতে বাংলা এবং ইংরেজি সংমিশ্রণের মাধ্যমে বাংলা ভাষাকে ইংরেজি এবং বাংলা মাধ্যমের কিছু কিছু উচ্চশিক্ষিত ব্যক্তিবর্গ সংমিশ্রণ ঘটাচ্ছেন, ফলে বাংলার অপপ্রয়োগ হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের প্রত্যাশা হলো, বাংলা যখন আমরা বলবো সঠিক এবং শুদ্ধ সুন্দর বাংলা বলার চেষ্টা করব, পরিশীলিত বাংলা। আবার ইংরেজিতে যখন বলবো, সেই ইংরেজিটাও যেন আমাদের অন্তত আন্তর্জাতিক মানের হয়। তো সবকিছু মিলে আমরা এই বৃহত্তর জনগোষ্ঠীকে মহান মুক্তিযুদ্ধে যদি আমরা যে অর্জন করেছি, সে অর্জন থেকে আমরা এখনো লক্ষ্যে পৌঁছাতে পারিনি। কারণ আমরা রাজনৈতিক নেতৃত্বের অদূরদর্শিতা কিংবা এখনো আমরা একটা বৃহৎ ঐক্যবদ্ধ জাতি হিসাবে বিশ্ব দরবারে নানা রকম ষড়যন্ত্রের শিকার হচ্ছি। মহান আল্লাহ আমাদেরকে যেন শক্তি সঞ্চয় প্রদান করেন, আমরা জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে ভাষার যে আন্দোলন, সে আন্দোলনের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে এদেশকে সত্যিকার অর্থে জ্ঞানে, বিজ্ঞানে এবং ব্যবসা বাণিজ্যে একটি পরিশীলিত এবং সুস্থ সুন্দর দেশ হিসাবে পাবো, যে দেশে থাকবে না কোনো ধরনের হিংসা হানাহানি, যে দেশে থাকবে না কোনো ধরনের কারচুপি, যার মাধ্যমে বিশ্ব দরবারে আমরা হেয় প্রতিপন্ন হতে। আমি আজকে বিজ্ঞজনদের কাছ থেকে কথা শুনবো। তো সর্বশেষ আমাদের আজকের আয়োজক স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের সম্মানিত সহকর্মীদের প্রতি বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওনারা প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে মাতৃভাষা দিবস আয়োজনে ব্যানার প্রচারণা থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে। জাহিদ ভাই, আপনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শহীদ মিনার স্থাপনের মাধ্যমে যে উদ্যোগ গ্রহণ করেছেন, এটিও আমাদের জন্য একটি গৌরবের বিষয়। তো পরিশেষে আল্লাহ আমাদের সকলকে সুস্থ এবং সাবলীল রেখে আমাদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান চলমান শিক্ষা কার্যক্রমে যেন আমরা আরো বেশি সমৃদ্ধ হতে পারি, সেই প্রার্থনা করে সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব মোহাম্মদ জাহিদুর রহমান। ডক্টর আমিনুল হক স্যার কি ইন করতে পেরেছেন? হ্যাঁ জি। আচ্ছা, শুক্রিয়া। আমরা একটু রিভার্স ওয়ার্ড একটু চেঞ্জ করতে হলো অর্ডারটা। স্বাগত বক্তব্য দেওয়ার নির্ধারিত বক্তা ডক্টর আমিনুল হক, যদিও এখন শুভেচ্ছা বক্তব্য আমরা শুনলাম। এনিওয়ে, তাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং জনাব ডক্টর মোহাম্মদ আমিনুল হক, আপনাকে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখতে আমরা সবিনয় অনুরোধ করি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল্লাহ মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। নাশকুরুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা মা আন'আমা আলাইনা বিল হুদুর ফি হাযিহি আল জালসা আল মাইমুনা আল মুবারাকা। আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি,
উপস্থিত আছেন আমাদের সকলের মুরব্বী, আমাদের অভিভাবক, আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর কে এম গোলাম মহিউদ্দিন স্যার। আরো উপস্থিত আছেন আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর মহোদয় প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী আজাদি স্যার। উপস্থিত আছেন ট্রাস্টের সম্মানিত ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর কাজীউদ্দিন মোহাম্মদ স্যার। আরো উপস্থিত আছেন রেজিস্ট্রার মহোদয়, উপস্থিত স্টাডের ডিরেক্টর, সহকারী ডিরেক্টর সহ আমার কলিগ বৃন্দ, বিভিন্ন ফ্যাকাল্টির ডিন, চেয়ারম্যান, শিক্ষক এবং বিভিন্ন বিভাগের দায়িত্বশীল বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাতৃভাষা আসলে আল্লাহ তাআলার আমার মনে হয় ওনাকে দেয়া অনেক কারিগরি বড় দান। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন। সূরা রুমের 22তম আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আসমান ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের ভিন্নতা। নিশ্চয়ই এর মধ্যে রয়েছে জ্ঞানীদের জন্য নিদর্শনাবলী। তো এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে ভাষা আল্লাহ তাআলার দেয়া কত বড় নিয়ামত। এবং আমরা সবাই স্বীকার করি যে যদি আমাদেরকে বলা হয় যে আল্লাহ তাআলা যত নিয়ামত দান করেছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কোনটি, আমরা অনেকেই কিন্তু বলবো যে আমাদের হায়াত, জীবন পাওয়ার পরে সবচেয়ে বড় নিয়ামত হতে পারে এই কথা বলা, ভাষার নিয়ামত। কারণ হলো আমরা ভাষার মাধ্যমেই নিজেদের ভাব, নিজেদের আবেগ, প্রেম, ভালোবাসা, মায়া, মমতা, দুঃখ, কষ্ট, এগুলো সবই আমরা প্রকাশ করতে পারি। এগুলো যদি আমরা প্রকাশ না করতে পারতাম তাহলে আমাদের জীবন হতো অনেক কষ্টের, জীবন হতো অনেক বেদনাদায়ক, অনেক পীড়ার কারণ হতো। আমাদের সমাজে অনেক বোবা মানুষ আছে যারা তাদের মনের আবেগকে তার মায়ের সাথে শেয়ার করতে পারে না, যারা তাদের গহীনে লুকানো প্রেমকে তার স্ত্রীর কাছে পেশ করতে পারে না, তাকে ভালোবাসি এই কথাটা মুখ দিয়ে বলতে পারে না, বুঝাতে পারে না। এই যে আবার আমরা একজন দুঃখে কষ্টে পড়েছে, আমাদের দেখি আমাদের কাছে এসে একজন কেঁদে দিয়ে বলে, ভাই আমি বিপদে পড়েছি, আমার অসুখ হয়েছে, আমাকে হেল্প করো। এই যে কষ্ট বলা, আনন্দ শেয়ার করা, সুখ অনুভূতি শেয়ার করা, এগুলো সবকিছুই ভাষার মাধ্যমেই পারছি আমরা। এই কারণে ভাষা আমাদের জন্য সবচেয়ে পরম পাওয়া। ভাষা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন আল্লাহ তাআলা অসংখ্য অসংখ্য ভাষা সৃষ্টি করেছেন এবং এখন পর্যন্ত জীবিত ভাষার সংখ্যা প্রায় ৬৯০৯টি এবং উইকিপিডিয়ার তথ্য মতে পৃথিবীতে এ পর্যন্ত ৭৩৩০টি ভাষার সন্ধান পাওয়া গেছে। সুবহানাল্লাহ। তো এই যে তথ্য পেলাম, আল্লাহ তাআলা কোরআনের আয়াতের একটু আগে আয়াত যে বললাম যে ভাষা সৃষ্টি করা এবং বর্ণের ভিন্নতার মাধ্যমে এটি একটি নিদর্শন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই যে ৭৩৩০টি ভাষা, এর অর্থ হলো অন্তত ৭৩৩০টি জাত এই দুনিয়ায় কথা বলছে
তাদের নিজস্ব ভাষায় সংস্কৃতির আদান প্রদান করছে, ভাব বিনিময় করছে, সভ্যতা বিনির্মাণ করছে, অনেক কিছুই তারা করছে। আমরা আমাদের দেশের মধ্যেও যদি তাকাই, একটি বাংলাদেশের মধ্যে অনেক ভাষা আমরা পাই। ভারতের মধ্যে যদি দেখেন, ভারতে অসংখ্য ভাষা, পাকিস্তানের এরকম অসংখ্য ভাষা। আবার একই ভাষার মধ্যে বিভিন্ন, যেমন আমার আঞ্চলিক ভাষার যে অস্তিত্ব, এই ভাষার আসলে কোনো তুলনা হয় না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য যত নবী রাসূল দুনিয়ায় এসেছেন, সকল নবী রাসূলকেও কিন্তু আল্লাহ তাআলা তাদের স্বজাতীয়দের ভাষায় প্রেরণ করেছে। এর থেকে আমরা বুঝি যে ভাষার কত গুরুত্ব। ভাষা যদি গুরুত্ব না হতো, তাহলে আল্লাহ তাআলা প্রত্যেক কওমের কাছে ওই ভাষায় নবী রাসূল প্রেরণ করতেন না। এই ভাষার গুরুত্ব দিয়েই আল্লাহ তাআলা মেসেঞ্জার প্রেরণ করে প্রমাণ করেছেন ভাষার কত দাম, ভাষার কত গুরুত্ব। ওই কোরআনের মেসেজ, আল্লাহর মেসেজ স্বজাতি ভাষায় প্রকাশ করে আল্লাহর মেসেজটুকু নবী রাসূলগণ বিভিন্ন জাতির কাছে, ভাষাভাষীদের কাছে পৌঁছে দিয়েছে। আমরা এই মাতৃভাষাকে গুরুত্ব দিব। আমরা অনেক সময় ভুলে যাই যে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার জন্য অথবা শিক্ষিত হওয়ার জন্য আমরা ইংরেজি ভাষাকে গুরুত্ব দেই, অথবা অন্য ভাষাকে আমরা গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু বেমালুম ভুলে যাই যে আমার মাতৃভাষা আমার জন্য কত বড় দাম। অনেক মানুষ মাতৃভাষায় সুন্দরভাবে কথা বলতে পারেন না, মাতৃভাষা বুঝেন না। এটা আমাদের জন্য কষ্টের কারণ বা কষ্টের বিষয়। কেননা আমি যদি মাতৃভাষা সুন্দরভাবে না জানি, তাহলে আমি যে শিক্ষায় শিক্ষিত হলাম, আমি যে সভ্য হলাম, আমি যে উন্নত চরিত্রের হলাম, এই উন্নত চরিত্র, উন্নত শিক্ষা, উন্নত সভ্যতা, এগুলো কোনো কিছুই অন্যের কাছে আমি, আমার ভাষীর কাছে, আমার জাতির কাছে আমি দিতে পারবো না। হয়তো অন্য জাতির কাছে আমি পৌঁছে দেবো, ইংরেজিতে দিতে পারবো বা আরবিতে দিতে পারবো, কিন্তু আমি যদি আমার মাতৃভাষাকে সুন্দরভাবে রপ্ত না করতে পারি, তাহলে আমার ভাষী যারা আছেন তারা আমার জ্ঞান থেকে, আমার আলো থেকে বঞ্চিত হবে। এর জন্য বাংলাদেশ সরকার যেভাবে মাতৃভাষাকে গুরুত্ব দিচ্ছে, অফিস আদালত বিভিন্ন জায়গায় মাতৃভাষার যে গুরুত্ব দিয়ে তারা যে রুল জারি করেছে যে লিখতে হবে, যেমন আদালতের রায় লেখা, বিভিন্ন বিষয়ে সরকারি কিন্তু রুল আছে। আমি মনে করি আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় খুব চমৎকার কাজটি করে যাচ্ছে। মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে ছাত্রছাত্রীদেরকে সবসময় উৎসাহ দিয়ে যাচ্ছে। এই দিবসে আলোচনা অনুষ্ঠান, এরপরে মাতৃভাষার বাংলায় একটি কোর্সও অলরেডি আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের সরকারি নির্দেশনার আলোকে এটি চালু করতে যাচ্ছে। তো এর মাধ্যমে আমাদের ছেলেরা, মেয়েরা মাতৃভাষাকে চর্চা করতে পারবে এবং মাতৃভাষায় ইসলামের জ্ঞান বিতরণ করতে পারবে, মাতৃভাষায় দাওয়াতি কাজ করতে পারবে। সে যে আলো ধারণ করলো, সেই আলোকে অন্যের কাছে পৌঁছে দিতে পারবে। আমি কথা দীর্ঘায়িত করব না, আমি সর্বশেষ এতটুকুই বলতে চাই যে আল্লাহ তাআলা আমাদের যে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের গুরুত্ব অনুধাবন করতে হবে। এই ভাষায় আমাদেরকে, আমরা যে চেতনা লালন করি, আল্লাহ তাআলা আমাদের যে দায়িত্বগুলো দিয়েছে, সেই দায়িত্বগুলোকে যথাযথভাবে পালন করতে হবে। আজকের সমাজে আমরা দেখি যারা বাংলা ভাষা চর্চা করেন, এদের অনেক অনেক স্কলারই যারা ইসলামকে ধারণ করেন না, যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করেন না, যারা রাসূলকে মানেন না, অথবা তারা এমন ভাবে ইসলামের বিরুদ্ধে আঘাত করেন এই মাতৃভাষার মাধ্যমে। চমৎকার চমৎকার আর্টিকেল তারা উন্নত ভাষায় তারা লিখছেন, বাংলা ভাষায় লিখে কোরআনকে হেয় করছেন, রাসূলকে হেয় করছেন, গালিগালাজ করছেন এবং কটূক্তি করছেন। এর জবাব দেওয়ার জন্য আমি মনে করি একদল সৈনিক হওয়া প্রয়োজন, বা ভাষা সৈনিক,
যারা সুন্দরভাবে বাংলা ভাষায় সাহিত্য রচনা করে, কবিতা রচনা করে, আর্টিকেল, এরপরে বিভিন্ন প্রবন্ধ রচনা করে অন্যদের কি করতে পারবে, সুন্দরভাবে অন্যের অসার বক্তব্য, ইসলাম বিরোধী বক্তব্যগুলোকে সুন্দরভাবে প্রত্যাখ্যান করতে পারবে এবং ইসলামকেও চমৎকার ভাবে মানুষের কাছে হৃদয়গ্রাহী ভাবে উপস্থাপন করতে পারবে। সেই কাজটি যদি আমরা সুন্দরভাবে করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের সমাজ থেকে অনাচার দূর হবে, অবিচার দূর হবে এবং মিথ্যার প্রলাপ যেটা ছড়িয়ে যাচ্ছে সেটাও দূর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাতৃভাষা চর্চা করার তৌফিক দান করুন, মাতৃভাষায় ইসলামকে চর্চা করার তৌফিক দান করুন এবং এই ভাষাটিকে আরো চমৎকার ভাবে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করার তৌফিক দান করুন। আমাকে যে সুযোগ দেওয়া হয়েছে এ কারণে কর্তৃপক্ষের কাছে ধন্যবাদ জানাই, আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যা পরিচালক সাহেব, টাইম কি জুমের টাইমটা কি লিমিটেড নাকি? ডক্টর মোহাম্মদ আমিনুল হক তার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যের জন্য। সুধীমণ্ডলী, আমরা এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করতে আহ্বান করছি বিশ্ববিদ্যালয়ের ফিমেল একাডেমিক জোনের সম্মানিত ইনচার্জ, আমাদের প্রিয় সহকর্মী জনাব সালমা হককে। ধন্যবাদ মামুন ভাই। প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সম্মানিত সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যের শুরুতে শ্রদ্ধা ভরে স্মরণ করছি বায়ান্নর সকল ভাষা সৈনিকদের। ভাষার জন্য জীবন দেয়া জাতি আমরা, এটা ভাবলে ভীষণ গর্ব হয়। কিন্তু যখন চারপাশে দেখি এদেশের কিছু সভ্য মানুষ মাতৃভাষা বাংলাকে তাচ্ছিল্য করছেন, অবলীলায় বলছেন আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, তখন খুব কষ্ট হয়। আসলে আমরা বড়রা ছোটদেরকে অনেক কিছু শেখাই আদব কায়দা, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ, কিন্তু তাদেরকে কখনো শেখানো হয় না মাতৃভাষাকে সম্মান করা। কখনো তাদের বলা হয় না সংরক্ষণের অভাবে বড় নদী শুকিয়ে যায়, সবুজ বন উজাড় হয়। ঠিক তেমনি চর্চার অভাবে পৃথিবীর বুক থেকে ভাষা হারিয়ে যায় এবং ইতোমধ্যে একই কারণে পৃথিবী থেকে অনেক ভাষা অবলুপ্ত হয়েছে। অথচ আমাদের শিক্ষিত সমাজের যেন এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কোনো দায়বোধ নেই। প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক আব্দুর রাজ্জাক স্যারের ভাষায় এদেশে মাতৃভাষাকে যেন টিকিয়ে রেখেছে কৃষক, শ্রমিক আর সাধারণ মানুষ। বিশ্বায়নের এই যুগে তাহলে আমরা কি বিদেশি ভাষা শিখবো না? অবশ্যই শিখবো, তবে সেটা নিজের মাতৃভাষাকে তুচ্ছ করে নয়। বাবা স্কুলে পড়াকালীন আমি দেখেছি চট্টগ্রামের অ্যালিয়েন্স ফ্রান্সেসের ভাষা শিক্ষকেরা আমাদের স্কুলে বিনামূল্যে ফরাসি ভাষা শেখাতে আসতেন। এটি যেমন তাদের একটি বাণিজ্যিক কৌশল, তেমনি নিজেদের ভাষাকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়ার একটি আন্তরিক প্রচেষ্টা। বাংলা আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পাওয়ার পর বিদেশিদের এই ভাষা শেখার প্রতি আগ্রহ ক্রমান্বয়ে বাড়ছে। আর আমরা বলি বাংলা, সেটা আবার ভাষা নাকি? শেষ করছি পারিবারিক একটি প্রসঙ্গ দিয়ে। আমার বাবা 6টি বিদেশি ভাষায় অনর্গল কথা বলতে পারতেন। তিনি সবসময় বলতেন আগে মাতৃভাষাটা ঠিকভাবে আয়ত্ত করো, তারপর শেখো বিদেশি ভাষা। আর আমি সেটাই করার চেষ্টা করছি। সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ। পেয়ারা দাও না নানুকে একটা। জনাব সালমা হক, ইনচার্জ ফিমেল একাডেমিক জোন। সুধীমণ্ডলী, অনুষ্ঠানের এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করতে আহ্বান করছি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত প্রক্টর
জনাব মোস্তফা মনির চৌধুরী স্যারকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আইএসসি সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আলী আজাদ স্যার, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আইএসসি ভাইস চ্যান্সেলর প্রফেসর কে এম গোলাম মহিউদ্দিন স্যার, অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের আইএসসি ট্রাস্টের সম্মানিত ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর কাজীদ্দিন মোহাম্মদ, আইএসসি সিন্ডিকেট মেম্বার বৃন্দ, আইএসসি সম্মানিত রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের সম্মানিত ডিন বৃন্দ, সম্মানিত চেয়ারম্যান বৃন্দ, রেসপেক্টেড শিক্ষক মন্ডলী, বিভিন্ন ডিভিশনের ডিরেক্টর বৃন্দ, উপস্থিত বিভিন্ন পর্যায়ের আইএসসি কর্মকর্তা বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি, আমরা একটা জাতি হিসেবে বিশ্বের দরবারে পরিচিত লাভ করতে পেরেছি। 1952 সালের এই ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের শহীদরা যেভাবে নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে এই ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা শহীদ হয়েছিলেন, সেই ভাষায় আমরা আজকে কথা বলতে পারছি। যদি তারা এভাবে নিজেরা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে আন্দোলন না করতেন, তাহলে আজকে হয়তো আমরা এই ভাষায় আমাদের কথা বলার সুযোগ হতো। আমি সম্মানিত অতিথিবৃন্দ যারা পদ্ধতি বক্তব্য রেখেছেন, তাদের বক্তব্যে আপনারা নিশ্চয়ই অনেকগুলো বিষয় পেয়েছেন। আমি আল্লাহ পাকের একটা আয়াতের কথা এই পাশাপাশি বলতে চাই। আল্লাহ সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলেছেন, আমি কোন রাসূলকে তার জাতির ভাষা ছাড়া পাঠাইনি, যাতে তাদের কাছে স্পষ্টভাবে আমার নিদর্শনগুলো বর্ণনা করতে পারে। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ 97 নম্বর আয়াতে বলতেছে, আমি তোমার ভাষায় কোরআনকে সহজ করেছি, যাতে তুমি তার সাহায্যে মুত্তাকিদেরকে সুসংবাদ দিতে পারো এবং ঝগড়াটে লোকদেরকে সতর্ক করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূলকে পাঠিয়েছেন, যে জাতির কাছে পাঠিয়েছেন, সেই জাতির ভাষাভুক্ত সম্প্রদায়কে পাঠিয়েছেন, যাতে তাদের কাছে আল্লাহর বাণীকে স্পষ্টভাবে পৌঁছে দেওয়া সহজ। আমরাও যদি বাঙালি হওয়ার পরও পাকিস্তানি উর্দু ভাষায় কথা বলতে হতো, আমরা কিন্তু আমাদের নিজেদের মনের ভাবগুলো, নিজেদের মনের আকাঙ্ক্ষাগুলো ওভাবে প্রকাশ করতে পারতাম। আমি সংক্ষিপ্ত একটু ইতিহাসের দিকে যাই। 1947 সালে যখন এই ভারত উপমহাদেশ বিভক্ত হলো, বিভক্ত হওয়ার পরে যখন 1948 সালে 21শে মার্চ তৎকালীন পাকিস্তান আধিপত্যবাদী সরকার মোহাম্মদ আলী জিন্নাহ, খাজা নাজিমুদ্দিন, ওনাদের পক্ষ থেকে যখন ঘোষণা আসলো পাকিস্তানের একমাত্র ভাষা হবে উর্দু, এর প্রতিবাদে এই দেশের ছাত্র জনতা থেকে শুরু করে সবাই বিক্ষোভে যখন নেমে গেল, একটা সাম্প্রদায়িক এবং জাতিগত একটা অস্থিরতা এই দেশের মধ্যে তৈরি হয়। পরবর্তীতে 1947 সালে দেখা যাচ্ছে আমাদের শিক্ষাবিদ যারা ছিল, তারাও কিন্তু এই বিষয়ে বিভিন্নভাবে এই ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছে। পাকিস্তানে ইন্ডিয়ার আলিগড় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ডক্টর জিয়াউদ্দিন সাহেব যখন বলল, এই উপমহাদেশের ভারতের ভাষা যেহেতু হিন্দি হয়েছে, পাকিস্তানের ভাষা উর্দু হওয়া উচিত, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি বলেছেন, যদি এই দেশে আইন, কোড এবং বিশ্ববিদ্যালয়গুলোতে উর্দু ভাষার প্রচলন শুরু হয় বাংলার পরিবর্তে, তাহলে এটা হবে আমাদের রাজনৈতিক একটা দাসত্ব। পরবর্তীতে এই আন্দোলনের চলমান সময়ে 1952 সালে যখন সরকারের পক্ষ থেকে জনগণের বিক্ষোভ, জনগণের অসন্তুষ্টি, এগুলোর প্রতিরোধ করার জন্য যখন মিছিল মিটিং এগুলোকে নিষিদ্ধ করলো, তখন আমাদের কিছু ভাইয়েরা সাহস নিয়ে
তারা ঝাঁপিয়ে পড়ে গুলির মুখে নিজের রক্ত দিয়ে এই ভাষাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। একটা খুবই ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে পাকিস্তান সরকার যখন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চাচ্ছে, তখন যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে দেখা যাচ্ছে পাকিস্তানের পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলে টোটাল যে জনগোষ্ঠী তার পরিমাণ ছিল 77 মিলিয়ন, 77 মিলিয়ন, প্রায় 8 কোটির কাছাকাছি। এর মধ্যে বাংলা ভাষাভাষী ছিল প্রায় 43 মিলিয়ন জনগোষ্ঠী। এবং আরো বেশি এর বিষয় হচ্ছে কি, মজার বিষয় হচ্ছে উর্দু ভাষাভাষী যারা ছিল তারা ছিল টোটাল জনগোষ্ঠীর মাত্র 3% লোক। এরা ছিল পাকিস্তানের সদ্য প্রতিষ্ঠিত রাজধানী করাচিতে ইন্ডিয়া থেকে যারা মাইগ্রেন্ট করে আসছে এই ভাষাভাষী লোকেরা। তো এই যে একটা ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাষাকে পুরো জাতির উপর চাপিয়ে দিতে গিয়ে তৎকালীন সরকার যেভাবে ব্যর্থ হয়েছিল, এবং ওই ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে আমাদের মধ্যে যে ইন্সপিরেশনটা তৈরি হয়েছিল, সেই ইন্সপিরেশনটাই মূলত আমাদেরকে 71 সালে মুক্তিযুদ্ধের দিকে ধাবিত করেছে। কারণ আমরা যখন সরকারের এই অবৈধ দাবি প্রতিরোধ করতে পেরেছিলাম আন্দোলনের মাধ্যমে, তখন আমাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছিল এই সরকার আমাদেরকে শোষণ যেভাবে করতেছে এদের সাথে আমাদের আর থাকা সম্ভব হবে। এবং পরবর্তীতে 1952 সালে আমাদের যখন অনেক ভাইয়ের শহীদের পরে 1954 সালে সরকার তাদের সংবিধানের মধ্যে বাংলা ভাষাকে উর্দুর পাশাপাশি সংযুক্ত করে। এবং 1956 সালে এটা সাংবিধানিকভাবে একটা ভাষা হিসাবে উর্দুর পাশাপাশি এটা স্বীকৃত হলো। 1959 সালে আবার যখন আইয়ুব খান এই ভাষাকে নিষিদ্ধ করলো, এর পরবর্তীতে আবার আমাদের 1972 সালে আমাদের সংবিধান, বাংলাদেশ সরকারের সংবিধান প্রণয়ন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। আমরা পরবর্তীতে 1999 সালে তৎকালীন সরকার ইউনেস্কোতে আমাদের বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য যে প্রচেষ্টা চালিয়েছিলেন, তখন আমরা বাংলাকে একটা আন্তর্জাতিক ভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছি এবং বাংলা ভাষাকে এখন একটা বিশ্বের অন্যান্য ভাষার যে মর্যাদা, বাংলা ভাষাকে আমরা সকল ভাষার ভিতরে একটা গুরুত্বপূর্ণ ভাষা হিসাবে একটা মর্যাদাভুক্ত হয়েছে। কেন? অন্য কোনো ভাষার জন্য কোনো জাতি এভাবে রক্ত দিয়ে নিজের ভাষাকে, নিজের মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। এই ভাষা আন্দোলন আমাদেরকে যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা আমাদের মধ্যে তৈরি করিয়েছিল, আমরা 71 সালের স্বাধীনতা যুদ্ধের যে ইন্সপিরেশন, সেটা কিন্তু যে ঐক্যবদ্ধতা একটা জাতির, একটা শোষণকারী সরকারের বিরুদ্ধে একটা জাতির যে ঐক্যবদ্ধ হওয়া, এটা 1952 সালের মধ্যে আমাদের যে তৈরি হয়েছিল সেটারই একটা চলমান প্রতি তৎকালীন রাজনৈতিক শক্তিগুলো আমাদেরকে সহযোগিতা করেছিল। তো আমরা আশা করব এই যে আমাদের ভাইয়েরা যারা শহীদ হয়ে আমাদেরকে এই ভাষা এনে দিয়েছে, আমরা এই ভাষাকে যথাযথভাবে আমাদের প্রচলিত যে আমাদের পূর্ব বক্তারা বলেছেন বাংলা এবং ইংরেজি মিশ্রণ করে বর্তমান যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা দেখতেছি, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বাংলা ভাষায় তাদেরকে না করে, তাদেরকে পড়াশোনায় নিয়োজিত না করে আমরা কিন্তু ইংলিশ মিডিয়াম কোথায় আছে, ন্যাশনাল কারিকুলামের মধ্যে ইংলিশ ভার্সন এবং ক্যামব্রিজ অথবা কোথায় হচ্ছে কি অ্যাডভান্স, এই ভাষাগুলো আমরা শিখিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা বাংলা ভাষার প্রতি একটা অনাগ্রহ তৈরি করছি। তো আমরা যদি নিজেরা আমাদের এই চেতনা থেকে বের হয়ে আসতে না পারি, ভবিষ্যৎ জাতি আমাদের বাংলা ভাষাকে একদম হারিয়ে ফেলবে। আমরা সবাই আশা করি আমরা এই ব্যাপারে সতর্ক হব। আমি সর্বশেষে আরেকটা বিষয় বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম আমাদেরকে বলেছে তোমাদের স্বজাতি মধ্য থেকে আমি দিয়েছি যাতে তারা সতর্ক করতে পারে, এবং আমি বক্তব্যে আমরা দেখলাম এবং শুনলাম যে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় কয়েকটা নিয়ামতের মধ্যে ভাষা কয়েকটা নিয়ামত বলতেছে। আসমান এবং জমিনের সাথে আল্লাহ তুলনা করেছে, আসমান এবং জমিন সৃষ্টি এবং এরপরে ভাষা এবং তোমাদের যে বর্ণের বিভিন্নতা, এই যে চারটা বিষয়কে এই কোরআনের আয়াতের মধ্যে সংযুক্ত করেছে। তাহলে আসমান জমিন সৃষ্টির পরে আল্লাহ
নিদর্শনের মধ্যে ৩য় নম্বরে স্থান দিয়েছে ভাষা, ৪র্থ নম্বরে স্থান দিয়েছে যে আমাদের বর্ণের বিভিন্ন বিভিন্ন। তবে আমি সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই ভাষা ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে খুবই সতর্ক হতে হবে। আমরা শুধু বাংলা ভাষা মাতৃভাষা মানে আমাদের যে ভাষায় আমরা ব্যবহার করি না কেন, ভাষার ব্যাপারে কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে আমাদেরকে সতর্কতা হচ্ছে কি, তোমাদের সাথে যখন মন্দ লোকেরা, আল্লাহ বলতেছে আর রহমানের বান্দা তারাই যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে, আর অজ্ঞ লোকেরা তাদেরকে যখন খারাপ ভাষায় সম্বোধন করে তখন তারা বলে তোমাদের উপর শান্তি। তারা তাদের সাথে এরকমের জবরাটে ভাষা ব্যবহার করে না। সেজন্য আমাদেরকে সতর্ক হতে হবে আমাদের ভাষা ব্যবহারের ক্ষেত্রে, আমাদের ভাষায় যাতে কোনো মানুষের মনে হৃদয়ে যাতে আঘাত না আসে, সেজন্য আমরা আমাদের ভাষা প্রয়োগের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে সতর্ক করেছেন, তোমরা মন্দ লোকেরা তোমাদেরকে যদি কোনোভাবে গালি দেয় তাহলে এর প্রতি উত্তরে তোমরাও এমন ভাষা ব্যবহার করবে না যেটা একটা মন্দ ভাষা। তো আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা শুনছিলাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মুস্তাফা মনির চৌধুরীর কথা। সুধীমণ্ডলী, চোখের ভেতর মণি আছে, মণির ভেতর সব শোকের গান, চোখের ভেতর স্বপ্ন আছে, স্বপ্নটুকু ব্যথার দান। চোখের ভেতর জন্মভূমি, চোখের ভেতর সংগ্রাম, চোখের ভেতর ঘুমায় শহীদ মৃত্যুহীন এক ছেলের নাম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অনুষ্ঠানের সম্মানিত অতিথি প্রফেসর ডক্টর আখতার সাঈদ, সম্মানিত ডিন, বিজ্ঞান অনুষদ, IIUC। প্রফেসর ডক্টর আখতার সাঈদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। IIC কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2021 উদযাপন উপলক্ষে অনুষ্ঠানমালায় উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ট্রেজারার, রেজিস্ট্রার, অনুষদের ডিনবৃন্দ, সকল শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে যে আয়োজন, আমরা শুধু এতটুকু বলতে পারি, এখন শুধু আর জাতীয় মাতৃভাষা দিবস নয়, জাতিসংঘের উদারতায় প্রতি বছর 8 ফাল্গুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। 1952 এর এই দিনে, ঢাকার রাজপথে আগুন ঝরানো ফাগুনের এই দিনে, শত টগবগে যুবকের আর্তনাদ করা মা ডাকটি বাংলা মাকে আবার লজ্জিত করেছে। রক্তে ভিজেছে সেই রাজপথ। তাদের ওই নিংড়ে যাওয়া ভালোবাসা আর আমাদের অবিচল ভালোবাসার কথা বলা আজও স্মরণ করে দেয় সেই শহীদদের। বসন্তের দক্ষিণা হাওয়ায় বাতায়নের পাশে দাঁড়িয়ে আজও কানে কানে বলে যায় ওইসব বাঙালিদের কথা, যারা দুটো লাইন পর পর একটি ইংরেজি লাইন বলে অপরাধী করে তোলে আমার বাংলা মাকে। আমি গুছিয়ে বলতে পারিনি, আমি থামতে আসিনি, আমি স্তব্ধ হয়ে ভাবি, কিন্তু আমি নিশ্চল নই। ঝড় বৃষ্টি আমার নিত্য সঙ্গী, দারিদ্রতা আমার অহংকার, আমাকে মৃত্যুর ভয় দেখিও না। উষ্ণতা আমায় ছুতে পারেনি, 52তে আমায় গুড়িয়ে দিলেও 54তে আমি আবার হাঁটু গেড়ে বসেছি। 1956 সালের 29শে ফেব্রুয়ারি আবার অপমান। 69-এ আমায় থমকে দিয়েছে ভেবেছ, 71-এ আমি ছিনিয়ে এনেছি সবই। আজ 1427 সালের 8ই ফাল্গুন আবার শ্রদ্ধার সাথে স্মরণ করি ওইসব শহীদদের। আমরা আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, আপনারা হয়তো ভেবেছেন কবিতা, আমি কবিতা বলিনি, আমি জাস্ট ইতিহাসকে একটু করে স্মরণ করলাম। আজ যারা বাংলার সাথে ইংরেজি কথায় কথায় মিশ্রণ করে,
বাংলাকে যারা কথায় কথায় অপমান করে, আমরা মাঝে মাঝে বলি যে ইংলিশই হতে হবে আমাদের মূল ভাষা, আরবি হতে হবে আমাদের মূল ভাষা। যে ভালো বাংলা বলতে জানে সে অবশ্যই ইংলিশ অবশ্যই পারবে। ইংলিশ আর কিছুই নয়, বাংলার কনভার্সন। আমরা মিশ্রণ করি বলেই, আমি গুছিয়ে কথা বলতে পারি না বলেই আমাকে কি মাঝে মাঝে কথা বলতে দেওয়া হয়? এরকম বিভিন্ন প্রশ্ন মনে, কোশ্চেন আসে বলেই আমরা কখনো সুযোগ পেলেই এক থাবা ইংলিশ ছুড়ে মারি, কখনো আরবি, কখনো বা অন্য ভাষায়। আমরা তাকে বলি সে আমাদের সমাজের সবচেয়ে স্মার্ট লোক। মাঝে মাঝে আমাদের চরিত্রগত যে সার্টিফিকেট গুলো আমরা দিয়ে থাকি, সেখানে যখন আমরা কিছু লিখি, তখন আমরা সেখানে লেখার সময় অনেক কিছু লিখি, অনেক মিথ্যা কথা বলি তার চরিত্র অনেক ভালো, তার পড়াশোনা অনেক ভালো, তার ব্যক্তিগত জীবন অনেক ভালো, কিন্তু আমরা একটা কথা কখনো লিখিনি, সে বাংলা ভালো জানে। রবীন্দ্রনাথ ভালো বাংলা জানে, কাজী নজরুল ইসলাম ভালো বাংলা জানে, সেটা নিয়ে বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু আমরা তো অন্তত সুন্দর করে কথা বলতে পারি। আমরা গুছিয়ে বলতে পারিনি বলেই আজ কিন্তু আমরা এখনো কিন্তু আমরা অনেক পিছিয়ে। আমরা মানুষের শুধু দোষই ধরে থাকি, আমরা গুণগুলো ধরতে শিখিনি। আমরা ওইসব লোকদেরকে কখনো স্মরণ করি না শহীদদের ভাষার পিছনে যাদের অনেক অবদান ছিল। এই যে যেমন আজকের এই অনুষ্ঠান মালাতেও যারা পিছন থেকে অনেক কষ্ট করে অনুষ্ঠানের আয়োজন করেছে, তাদেরকে আমরা দেখতে পারিনি। ধন্যবাদ জানাই তাদেরকে স্পেশাল ভাবে, আমাদের স্টেট ডিপার্টমেন্টকে। আমার পরে আরো অনেক জন বক্তা রয়েছেন, আমাদের পরে রয়েছেন কাজী দীন মোহাম্মদ স্যার, আমাদের সম্মানিত প্রো ভাইস চ্যান্সেলর স্যার, সম্মানিত ভাইস চ্যান্সেলর স্যার, ওনারা অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলবেন। আমার মতো ছোটকে এরকম একটু সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রফেসর ডক্টর আখতার সাঈদ, সম্মানিত ডিন, বিজ্ঞান অনুষদ। পলাশ ফুলের রং কেন লাল, শিমুল ফুলের রং কেন লাল, ফেব্রুয়ারির রাঙা খুনে রাঙলো কার কপাল রে, রাঙলো কার কপাল। সুধীমণ্ডলী, এ পর্যায়ে অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রফেসর ডক্টর কাজী দীন মোহাম্মদ, সম্মানিত ভাইস চেয়ারম্যান আইসি ট্রাস্ট, তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। প্রফেসর ডক্টর কাজী দীন মোহাম্মদ। আন্তর্জাতিক ইসলামী বিদ্যালয় চট্টগ্রামের কর্তৃক 21শে উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী আজাদি, আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর কে মহিউদ্দিন, এবং বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত আছেন বিভিন্ন ডিন বৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন ডিভিশনের ডাইরেক্টর বৃন্দ, কোঅর্ডিনেটর বৃন্দ, জুম মিটিং এর শ্রোতা বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ভাষা সম্পর্কে আসলে আলোচনা করতে হলে প্রথমে কোরআন ও হাদিসে ভাষা সম্পর্কে কি আছে তা জানতে। আমরা কিন্তু আওয়াজটা ভালো করে শুনতে পাচ্ছি না। মহান আল্লাহ, আওয়াজ শোনা যাচ্ছে না? আওয়াজ অনেক ছোট। স্যার আপনি ক্যামেরা থেকে একটু দূরে থাকুন। না, হেডফোন লাগালে শোনা যাচ্ছে, স্পষ্ট শোনা। কোরআনে কারীম করেছেন, আমি রাসূলগণকে তাদের স্বজাতির ভাষাভাষী করে প্রেরণ করেছি, যাতে তাদের দ্বীন স্পষ্টভাবে বুঝেন। সূরা ইব্রাহিম। কোরআন মাজিদের আয়াত থেকে ইসলামের দৃষ্টিতে মাতৃভাষার গুরুত্ব প্রতিভাত হওয়ার সঙ্গে সঙ্গে দ্বীনের পথে দাওয়াত দানকারীদের জন্য মাতৃভাষায় পারদর্শিতা অর্জনের নির্দেশনাও পাওয়া যায়। এই বিষয়ে কোরআনে কারিমে আরো ইরশাদ হয়েছে, আপনি আপনার রবের পথে দাওয়াত দিন কৌশল ও উত্তম ভাষণের মাধ্যমে। সূরা নাহল।
কোরআনের এসব বর্ণনা দ্বারা একথা বুঝতে বাকি থাকে জাতিকে উত্তম ভাষণের মাধ্যমে দাওয়াত দেওয়ার জন্য বিশুদ্ধ ভাষার উপর পারদর্শিতা অর্জন অনিবার্য। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আরবদের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ ও প্রাঞ্জলভাষী। রাসূলের এই বাণী থেকে প্রমাণিত হয় বিশুদ্ধ ও প্রাঞ্জল মাতৃভাষায় কথা বলার যোগ্যতা অর্জন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহদ্রোহী সম্রাট ফেরাউনকে ইসলামের দাওয়াত দেওয়ার লক্ষ্যে হযরত মূসা আলাইহিস সালাম নিজ ভাই হযরত হারুন আলাইহিস সালামকে সঙ্গী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, কারণ হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব স্পষ্ট ভাষায় কথা বলতে পারতেন। এই প্রসঙ্গে কোরআনে কারিমে এসেছে, হে প্রভু, আমার ভ্রাতা হারুন আমার চেয়ে সুন্দর ও স্পষ্টভাবে কথা বলতে, সুতরাং তাকে আমার সঙ্গে সাহায্যকারী হিসেবে প্রেরণ করুন। সূরা কাসাস। তার নিদর্শন হিসেবে ও মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল ও যত্নবান কর্তব্য। কোরআন মাজিদের বর্ণনা অনুযায়ী ভাষা বৈচিত্র্য মহান আল্লাহর অনুপম নিদর্শন। পবিত্র কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, তার নিদর্শনাবলীর মধ্যে এক নিদর্শন এই যে নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃজন ও তোমার ভাষা ও বর্ণের বৈচিত্র্য। নিশ্চয় এতে জ্ঞানীদের জন্য নিদর্শনাবলী রয়েছে। সূরা রুম। বর্ণিত এই আয়াত থেকে বোঝা যায় আমাদের মাতৃভাষা বাংলা ও মহান আল্লাহ পাকের নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। তাই এ ভাষার প্রতি যথার্থ সম্মান প্রদর্শন সহ যত্নশীল হওয়া আল্লাহর নির্দেশনাবলীর প্রতি শ্রদ্ধাশীল ও যত্নবান হওয়ার নির্দেশনায় সামিল। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, তৎকালীন পাকিস্তানের শাসক গোষ্ঠী আমাদের ভাষার অধিকার কেড়ে নিতে চেয়েছিল, মরিয়া হয়ে উঠেছিল উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ছাপিয়ে দিতে। তাদের এই অপপ্রয়াসের বিরুদ্ধে বাংলাভাষীরা গড়ে তোলেন তীব্র আন্দোলন। কিন্তু বাংলার আবাল বৃদ্ধ বনিতা মাতৃভাষার মর্যাদা রক্ষার লড়াই ঝাঁপিয়ে পড়ে। রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে মুখরিত করে তোলেন রাজপথ। এই দুর্বার আন্দোলনে সামিল হয়ে মায়ের ভাষার জন্য বুকের রক্ত উৎসর্গ করেন এদেশের বহু ছাত্র জনতা। 1921 ফেব্রুয়ারি সংগ্রামরত অবস্থায় পুলিশের গুলিতে নির্মমভাবে শাহাদত বরণ করেন সালাম, বরকত, জব্বার, শফিক, রফিক, নাম না জানা আরো অনেক বীর সন্তানরা। এভাবে মাতৃভাষার জন্য রক্তদান বা শাহাদত বরণের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার দীপ্ত শপথে উৎসাহিত তাজা রক্তের বদৌলতে আমাদের মাতৃভাষা বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি লাভ করে এবং রক্তে রঞ্জিত 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদায় ভূষিত হয়। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চেতনা সৃষ্টিতে মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলনে প্রেরণার উৎস হিসেবে কাজ করে। দেখতে পাচ্ছি না তো, ওকে ঠিক আছে। ভাষা আন্দোলনের এই গৌরবোজ্জ্বল রক্তিম ইতিহাস জাতিকে অনুপ্রাণিত করবে যুগ থেকে যুগান্তরে, এটি আমাদের প্রত্যাশা। কিন্তু তিক্ত হলেও সত্য, যে লক্ষ্য চেতনা ও আবেগ নিয়ে ভাষা আন্দোলন হয়েছিল, আন্দোলনের এত বছর পরও ওই সময়ের সে চেতনার প্রতিফলন তথা মাতৃভাষা বাংলার ব্যবহার সর্বস্তরে প্রতিষ্ঠিত লাভ করেনি। যে আবেগ ও প্রেরণা নিয়ে ভাষা আন্দোলন হয়েছিল, মাতৃভাষার বাংলার প্রতি নবপ্রজন্মের সেই ভালোবাসা নেই বলে মনে হচ্ছে। হিন্দি সিনেমা ও সিরিয়াল দেখে শিশুরা হিন্দি কথা বলতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। উচ্চবিত্তরা তাদের সন্তানদের ইংরেজি মাধ্যমে পড়ানোর প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। এটিকে অনেকে এক ধরনের আভিজাত্য বলে মনে করছেন। বাংলা ভাষার প্রতি এরকম উদাসীনতা মাতৃভাষাকে অবজ্ঞা ও ভাষা শহীদদের আত্মত্যাগকে অবমূল্যায়ন করার সামিল নয় কি? এজন্য কি বিদেশি ভাষা ও
বিজাতীয় সংস্কৃতিকে ফ্যাশন হিসেবে ব্যবহারের প্রবণতা চালুকারী অতি প্রগতিবাদীরা দায়ী নয়। তাই আসুন ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত এই মাসে শপথ নিই মায়ের ভাষাকে বিনদেশী আগ্রাসন মুক্ত করার। পরিহার করি বিনদেশী ভাষাকে ফ্যাশন হিসেবে ব্যবহারের প্রবণতা, রুখে দাঁড়ায় অপসংস্কৃতির বিরুদ্ধে, মাতৃভাষার বিশুদ্ধ চর্চা ও প্রয়োগে সচেষ্ট হই বিশাল নিয়ামতের জন্য। আল্লাহর শুকরিয়া আদায় করি, সেই সঙ্গে যারা মাতৃভাষার মর্যাদা রক্ষার লড়াই শাহাদত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি প্রফেসর ডক্টর কাজীউদ্দিন মোহাম্মদ স্যার, সুধীমণ্ডলী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস 2001 উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই সুন্দর আয়োজনে এখন আমরা একটি আবৃত্তি শুনব। আবৃত্তি করতে অনুরোধ করছি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের জনপ্রিয় শিক্ষক জনাব মোহাম্মদ ইকবাল হোসাইনকে। ইকবাল ভাই, আপনি আনমিউট করুন। আমার কথা শোনা যাচ্ছে? যা শোনা যাচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যামেরার ইয়েটা একটু করে মানে মুছে ফেলে, ছবি ব্লার আসছে, ক্যামেরার লেন্সটা একটু মুছে ফেললে ভালো হবে। ধন্যবাদ মুস্তাক ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ওই আবৃত্তি চর্চা করার কারণে কথা বলার সুযোগ তো আমাদের খুব একটা হয় না, সবসময় আবৃত্তি করতে হয়। আসলে ভাষা সম্পর্কে আমার একটু 30 সেকেন্ড কথা বলতে ইচ্ছে করছে। ভাষা সম্পর্কে আসলে অনেক কথা শুনি, তো অনেক রকমের কথা শুনি, তো মাঝে মধ্যে ভাষাতত্ত্বের ছাত্র হিসেবে আমারও কিছু বলতে ইচ্ছে করে। আসলে ভাষা নিয়ে যে এত রকমের যে ফতোয়াবাজি প্রচলিত আছে পৃথিবীতে, আমার কাছে ভাষাতত্ত্ব পড়ার পরে আমি যেটা বুঝেছি, নোয়াম চমস্কির ইউনিভার্সাল গ্রামার পড়ার পরে যেটা আমি বুঝেছি, সেক্ষেত্রে আমার একটা উদার দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। আমি এটা একটু শেয়ার করতে ইচ্ছে করে সবসময় মানুষের সাথে। সেটা হচ্ছে আসলে পৃথিবীর সব ভাষায় কিন্তু আসলে একটা ভাষা অরিজিন। আমাদের এজন্য ভাষাকে সবসময় আমরা যে বলি যে আমি বাংলায় বলবো, সবসময় বাংলার সাথে কোনোভাবে ইংরেজির মিশ্রণ করা যাবে না, তাহলে কি আমরা কখনো কোনোভাবেই একটা ভাষাকে সম্পূর্ণ বিদেশি ভাষা মুক্ত হিসেবে কথা বলতে পারবো? আমি আমার ভাষা থেকে কি চেয়ার টেবিল থেকে শুরু করে সাইকেল থেকে শুরু করে এই যে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে শুরু করে সব জায়গায় যদি শুদ্ধি অভিযান চালাই, তাহলে আমি আর কোনো কথাই বলতে পারবো না। খুব সহজ একটা ফর্মুলা। পৃথিবী যখন আদম আর হাওয়া বসত করে তখন পৃথিবীতে দেশ ছিল কয়টা? একটা। ভাষা ছিল কয়টা ওনাদের? একটা। তাহলে একটা ভাষা থেকে পৃথিবীর সব ভাষাগুলো কি বিস্তৃতি লাভ করেছে। সুতরাং সবার অরিজিন কিন্তু একটাই, যে ইউনিভার্সাল গ্রামার থিওরিতে নোয়াম চমস্কি এই কথাই বলেছে, ভাষাকে কিন্তু আসলে ভাষাটা হচ্ছে নদীর মতো, এটাকে বাঁধ দিয়ে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না। এটা কখনো এপার ভাঙবে অথবা ওপার ভাঙবে, অথবা নতুন এক বাঁক নিয়ে নতুন এক তৈরি করবে, নতুন এক অবস্থান তৈরি করবে। মানুষ যেমন নতুন নতুন করে সৃষ্টি হয় পৃথিবীতে, ভাষাও সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ভাষা আবার মরে যাওয়ার সম্ভাবনা আছে। বেউলফ হচ্ছে ইংরেজি সাহিত্যের সবচেয়ে আদি সাহিত্য নিদর্শন, কিন্তু বেউলফের সেই ইংরেজি ভাষা এখন আর কেউ বুঝবে না। সুতরাং ভাষা নিয়ে আমাদের মনোবৃত্তিটা উদার থাকা চাই। ভাষাকে কখনো কোনো সাংবিধানিক স্বীকৃতি দিয়েও কিন্তু ধরে রাখা যায় না, আবার স্বীকৃতি ছাড়াও ধরে রাখা যায় না। ভাষাকে শ্রদ্ধা করতে হবে। আমার যে ভাষা, আমি যে ইকবাল, আমার যে কালার, সেই কালারের সাথে আরেকজন মানুষের ভিন্নতা থাকতে হবে, আছে, কিন্তু আমাদের সকলের অরিজিন হচ্ছে আদম আর হাওয়া। ঠিক তেমনি ভাবে যেমন ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজ থেকে ইংরেজি থেকে শুরু করে উর্দু, ফার্সি, তাকে সব ভাষাগুলো ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলি থেকে আসছে। তারা আমরা একই ফ্যামিলির সদস্য সবাই। সুতরাং ভাষা সম্পর্কে এই দৃষ্টিভঙ্গিটা আমাদের থাকা উচিত, উদার দৃষ্টিভঙ্গি থাকা উচিত।
আমরা নিজের ভাষাও চর্চা করব, সব ভাষা শিখবো, সব সংস্কৃতিকে লালন করব, সব সংস্কৃতিকে শ্রদ্ধা করব। আমি শুরু করছি। আমি 21-এর প্রথম কবিতা যেটা, সেই কবিতাটা একটু উচ্চারণ করব। খুব ভালো হবে না আমি জানি। মাহবুবুল আলম চৌধুরীর লেখা যে কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছে, এই কবিতাটা একটু পড়ে শোনায় আপনাদেরকে। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি, যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে। আমি আরেকটি দেশের কবিতা পড়তে চাই। কবিতাটি আহসান হাবিবের লেখা। সময় কি আছে নাকি আমি এখানে শেষ করে দেবো, একটু জানতে চাচ্ছিলাম হোস্টের কাছে। মিনিট লাগবে আপনার? হ্যাঁ, 2 মিনিট। ছোট 2 মিনিট। আমরা একটা কবিতা শুনি না? আমি কোনো আগন্তুক নই, আহসান হাবিবের লেখা। আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশিরাইতে বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল, সাক্ষী পুবের পুকুর, তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছ রাঙা আমাকে চেনে। আমি কোনো অভ্যাগত নই, খোদার কসম আমি ভিনদেশী প্রতীক নই, আমি কোনো আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নই। আমি ছিলাম এখানে, আমি স্বপ্নিক নিয়মে এখানেই থাকি, আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা সারা দেশে। আমি কোনো আগন্তুক নই, এই খর রৌদ্র জলজ বাতাস মেঘে ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। তারা জানে আমি কোনো অনাত্মীয় নই। কার্তিকের ধানের মঞ্জরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির, সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া, অকাল বার্ধক্যে নত কদমালি তার ক্লান্ত চোখের আধার আমি চিনি, আমি তার চির চেনা স্বজন একজন। আমি জমিলার মার শূন্য খা রান্না ঘর, শুকনো থালা সব চিনি, সে আমাকে চেনে। হাত রাখো বৈঠায় লাঙ্গলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর, দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে ধুধু নদীর কিনার, আমার অস্তিত্বে গাঁথা। আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বানর। ধন্যবাদ। ধন্যবাদ জনাব ইকবাল হোসাইন, বিশিষ্ট আবৃত্তিস্বর। সুধী মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষাংশে উপনীত হয়েছি। আপনারা জানেন আজকের এই সুন্দর আয়োজনে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর KM গোলাম মহিউদ্দিন স্যার। এখন শ্রদ্ধেয় স্যারকে প্রধান অতিথির বক্তব্য রাখতে সবিনয় অনুরোধ করছি। সুধী মণ্ডলী, সম্মানিত প্রধান অতিথি। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কর্তৃক আয়োজিত
আন্তর্জাতিক মাতৃদিবস উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর জনাব ডক্টর দিন মোহাম্মদ, আমাদের রাষ্ট্রের সম্মানিত সদস্য, বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগের সভাপতি মণ্ডলী, শিক্ষক মণ্ডলী, বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ভাষা শহীদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি এই মাগফিরাতে দুইজন মনীষীর কথা বলছি, যাদেরও রুহের মাগফিরাত আমি কামনা করছি আজকে। একজন হচ্ছেন আমার গ্রামের, যার কবিতাটা এখন পঠিত হয়েছে, কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, তার রচয়িতা মাহবুব আলম। উনি আমার গ্রামেরই লোক। আমি আরেকজনকে স্মরণ করছি, চট্টগ্রামের কৃতি সন্তান, এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং পরে কলেজের অধ্যক্ষ জনাব আবুল কাশেম সাহেব, যিনি ভাষা আন্দোলনের প্রথম প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন তমদ্দুন মজলিসের মাধ্যমে। এই দুইজন মনীষীকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আজকে। সম্মানিত উপস্থিতি, আমি অনেক আলোচনা হয়েছে এতক্ষণ পর্যন্ত, আমি শুনেছি, সুন্দর আলোচনা করেছেন সবাই। বাংলা ভাষার সুন্দর করে কবিতার মাধ্যমে, কথার মাধ্যমে, গদ্যের মাধ্যমে প্রকাশ করেছেন। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রামেও এরকম প্রতিভাবানরা আছেন। আমি একটা কথা বলতে চাই যে দেখেন, কারা এই ভাষা আন্দোলনে বেশি উপকৃত হলেন, এই ভাষা আন্দোলনের সফল অর্জনে কারা বেশি উপকৃত হয়েছেন। আমি একটা উদাহরণ দিব। সে উদাহরণ হচ্ছে, পাকিস্তান হওয়ার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মা বাবার কাছে থেকে যে টাকা আসতো, মানি অর্ডার, আমরা মানি অর্ডারে টাকা পেতাম। তখন তো বিকাশও ছিল না, অন্য কোনো মাধ্যমও ছিল না তাড়াতাড়ি টাকা ট্রান্সফার করার জন্য। মানি অর্ডারের মাধ্যমে হতো। সে মানি অর্ডারটা ছিল উর্দুতে। তারপর এই দেশ একটা কৃষি ভিত্তিক দেশ। তখনই এখানকার প্রায় 90%, 80 থেকে 90% লোক ছিল কৃষিজীবী। তো ওখানে এই জমির মালিকারা জমি যখন ট্রান্সফার করতেন, তখন স্টাম্প যেটা ছিল, সে সব স্টাম্পও ছিল উর্দুতে। তাহলে আন্দোলনটা কোথায় থেকে আসছে, কারা ইন্টারেস্টেড, কারা এটার সুবিধাভোগী, সেটা আমাদের বুঝতে হবে। সেটা কথা আমি পরে আসছি। মাতৃভাষার গুরুত্বের ব্যাপারে কোরআনে করিমের অনেকগুলো আয়াত এখানে পঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা বুঝতে পেরেছি যে আমাদের ইসলাম এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মাতৃভাষার উপর জোর দিয়েছেন এবং মাতৃভাষাকে মানুষের জন্য মূল্যবান করেছেন। আমি কোরআন শরীফের অনেকগুলো আয়াত আছে, আরেকটা আয়াতে আছে এরকম যে আমি তোমাদের বিভিন্ন ভাষা
অধ্যুষিত এলাকায় সৃষ্টি করেছে। বিভিন্ন ভাষার অধ্যুষিত এলাকায় তোমাদের আমি সৃষ্টি করেছি, কেন? যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। এটা কোরআন শরীফের একটা আয়াত। আমি সূরাটা বলতে পারতেছি না, আমি নিজে পড়েছি। তৃতীয় জিনিসটা আমি যেটা বলছি, দেখেন, এই যে মানুষের ইন্টারেকশন, চিনা পরিচয়, এই জিনিসগুলি আল্লাহ এটা ভাষার মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কারণ আমি বাঙালি বাংলা ভাষার জন্য, আর একজন চাইনিজ সে চীনা ভাষার জন্য, আর একজন ফ্রান্স সে ফ্রান্স ভাষার জন্য। তাহলে ওই অধ্যুষিত এলাকাগুলিকে আমি ভাষার মাধ্যমে চিনতে পারছি। এটা একটা আল্লাহর বিশেষ রহমত তার বান্দাদের জন্য। দেখেন ভাষা কিরকম একটা গুরুত্বপূর্ণ। ফরাসি বিজ্ঞানী মরিস বুখাইলি, উনি ইসলামের বিরোধিতা করার জন্য উনি কোরআনকে জানতে চাইছিলেন, কিন্তু কোরআন আরবি ভাষা হওয়াতে উনি আরবে গিয়ে আরবি ভাষা শিখে, দেখেন আরবি ভাষা শিখে উনি পুরা কোরআন অধ্যয়ন করেছেন। এবং অধ্যয়নের ফলে আমাদের এখানে জীববিজ্ঞানী আছে, আমাদের প্রফেসর, আমাদের ভাইস চ্যান্সেলর সাহেব, শিখে উনি কনফিডেন্ট হলেন যে এই কোরআন এটা মানুষের সৃষ্টি নয়, এটা আল্লাহর সৃষ্টি। যে আরো বলতেছেন কোরআন শরীফে যে আমি, এটা বলা হয়েছে একটা, তো আবার বলছি যে তোমাকে আরবি ভাষায় আমি সৃষ্টি করেছি, যেহেতু আরবি তোমার ভাষা। এটা আলোচিত হয়েছে জন্য আমি আর এটা বেশি। এনিওয়ে, আমি যে কথাটা বলতে চাচ্ছি, ভাষা রাষ্ট্র এবং ভাষা রাজনীতি, এই দুইটা জিনিস বুঝতে হবে আমাদেরকে। ভাষা রাষ্ট্র এবং ভাষা রাজনীতি, বিশেষ করে আমাদের বর্তমান প্রেক্ষাপট, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই দুইটার ডিফারেন্স এবং এটার পার্থক্য এবং এই দুইটার যে অন্তর্নিহিত যে ধারণা, সেটা বুঝতে হবে। আমি একটু কিছু ইংরেজি শব্দ ব্যবহার না করার চেষ্টা করতেছি আপনাদের ভয়ে, আস্তে আস্তে বলতেছি। আজকে কোনো ইংরেজি শব্দ আমি ব্যবহার করতে চাচ্ছি না, চলে আসতেছে এসেন্স আসলে আসতেছে। আমরা তো ওইভাবে হয়ে গেছে, এখন কি করবে, মিক্সার হয়ে গেছে, আমরা মিক্সড। যাক, হওয়া উচিত না, আমাদের হওয়া উচিত না। তো ভাষা রাষ্ট্র, পৃথিবীতে অনেকগুলি রাষ্ট্র আছে। যে আমি যদি ধরেন এই যে আমাদের নেইবারিং রাষ্ট্র, আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেটা ভারত, সেটা বলি, অথবা আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের কথা বলি, অথবা বার্মার কথা বলি, আপনি সেখানে দেখবেন যে অনেকগুলি ভাষা, ওখানে অনেক ভাষা। ভারতে তো অন্তত 100, আমার মনে হয়, আমি একজ্যাক্ট নাম্বার জানি না, 100 রকম ভাষার প্রচলন আছে। তারপরে পাকিস্তানে তো আপনারা জানেন বিভিন্ন প্রভিন্সের ভাষা বিভিন্ন রকম। তারপরে আপনার এই যে বার্মাতেও এরকম অবস্থা। কিন্তু আল্লাহর রহমত, তারা কেউ ভাষা রাষ্ট্র হতে পারে নাই। কেন পারে নাই? যেহেতু তাদের ভাষার বিভিন্ন মাত্রার জন্য, বিভিন্ন ভাষার অধ্যুষিত লোকের জন্য তারা ভাষা রাষ্ট্র হতে পারে নাই। এবং এটার একটা অর্থনৈতিক প্রভাব আছে, রাজনৈতিক প্রভাব আছে।
আপনি পশ্চিমবঙ্গের লোকেরা বাংলা ভাষায় কথা বলে, আবার উত্তরপ্রদেশের লোকেরা হিন্দি ভাষায় কথা বলে। আপনি যতই বলেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় আর মোদির মধ্যে যেটা সংঘর্ষ চলতেছে, রাজনৈতিক সংঘর্ষ, সেটা ভাষার একটা বিভিন্নতার জন্য আছে। এটার অর্থনৈতিক ব্যাপারও আছে। স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যে ভাষার লোকেরা আছে তারা সেই ভাষার লোকদেরকে বেশি বেশি উন্নয়ন করবে। তাহলে এই জিনিসটাও আমাদেরকে বুঝতে হবে। কিন্তু আল্লাহ রহমত, বাংলাদেশ এমন একটা দেশ যেখানে 90%, 90%, শতকরা 90% লোক একই ভাষায় কথা বলে, এবং আর 5-10% যেটা আছে সেগুলি হচ্ছে যে 5-10 হার যেগুলি আছে, শতকরা হার, সেগুলি হচ্ছে আমাদের সাঁওতাল, চাকমা যারা আছে, যাদেরকে নিজেরা বাঙালি বলে। তো এই ভাষা রাষ্ট্র হওয়াতে আপনি যদি চিন্তা করেন আমাদের ডেভেলপমেন্ট, উন্নয়ন যদি দুর্নীতি না থাকতো তাহলে আরো অনেক বেশি হয়ে যেত। কারণ আমরা অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে আমরা এক। আমাদের মধ্যে আরো একটা আল্লাহ রহমত, এই দেশের 90%, শতকরা 90 জন লোক ইসলাম ধর্মে বিশ্বাসী। তাহলে এইরকম কতগুলি গুণ, অ্যাট্রিবিউট বলি আমি, গুণ যে জনসমষ্টির মধ্যে রয়েছে, সেটা আপনি বুঝতে পারেন এটা ভাষার জন্য। তো সেটা কত গুরুত্বপূর্ণ জিনিস, এ ব্যাপারে আমি আর একটু পরে কথা বলবো। আর ভাষার রাজনীতি সম্বন্ধে অনেক কথা বলতে হয়। এই যে যতই কথাই বলেন না কেন, এই যে 52-এর ভাষা আন্দোলন, সেটা রাজনৈতিক ছিল। এটা অর্জনের চেয়েও রাজনীতি কম ছিল না। সে রাজনীতি ছিল বলেই 71-এ মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা, এবং ভাষার সে রাজনীতি এখনো আছে, কিন্তু এটা বিলীন হয়ে যায়নি। ভাষার রাজনীতি আছে। আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে আমি ভাষা রাষ্ট্রের যে গুণগুলির কথা বললাম, যে ফিচার, যে বৈশিষ্ট্যগুলির কথা বললাম, সেগুলি ধারণ না করাতেই আমরা ভাষার রাজনীতিতে আমরা দ্বিধা বিভক্ত হয়ে গেছি। দেখেন, আমি একটা উদাহরণ দিই। আমাদের দেশে ন্যাশনাল কারিকুলাম, জাতীয় শিক্ষা কারিকুলামের শব্দ, শিক্ষা কার্যক্রমে, শিক্ষা কার্যক্রমে, জাতীয় কার্যক্রমে কে আমরা 2 ভাগ করে ফেলেছি। কি রকম? আমরা একটা মাধ্যমিক স্টেজ, মাধ্যমিক মধ্যে বলতেছি, মাধ্যমিক স্তরের কথা বলেছি। আমার শব্দটা আসতেছে না, স্টেজের স্তরটা শব্দ আসতেছে। ওখানে আমরা বাংলা রেখেছি, কিন্তু আর পাশাপাশি আমরা আবার সেটাকে ইংরেজি করে আমাদের ছেলেদেরকে বলছি এটা ইংরেজি কার্যক্রম, যেটা প্রিন্সিপাল ছিলেন আমাদের রেজিস্ট্রার সাহেব, এই যে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে। তাহলে আমরা এখানেও তো বিভক্তি সৃষ্টি করছি। 1972 সনে দেশ যখন স্বাধীন হলো, বঙ্গবন্ধু বললেন যে আমরা
এই যে এ লেভেল ও লেভেল যেগুলি আছে ইংরেজি মিডিয়াম স্কুলগুলি আমি বন্ধ করে দেব। কিন্তু আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমাদের স্বাধীনতা আন্দোলনের বীর সিপাহী সালার বঙ্গবীর ওসমানী বললেন, না, এটাও রাখতে হবে। ওনার একটা যুক্তি আছে, যাক আমি বলে যাব, যুক্তিটা বলে দিই, ওনার যুক্তিটা বলে দিই। তো বঙ্গবন্ধু ছিলেন একজন জাতীয়তাবাদী নেতা। উনি চাইছিলেন বাংলাদেশের সমস্ত মানুষকে ভাষার ভিত্তিতে যে গুণগুলি আছে মানুষের মধ্যে সেগুলিকে একতাবদ্ধ করা। কিন্তু বঙ্গবন্ধু ওসমানী বলতেছেন যে আমাদেরকে এই ইংরেজিও রাখতে হবে, কি জন্য? কারণ আমরা একটা দ্বীপের দ্বীপ রাষ্ট্র নই, সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা থাকতে পারি না। তাহলে আমাদের একটা ফোর্স, আমাদের একটা অংশ, ফোর্স বলে একটা অংশ, যারা এই ইংরেজি শিখে যে অন্যান্য দেশের সাথে আর্থিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক অর্জনগুলিকে আমরা ভাগ করে নিতে পারি। যাক, শেষ পর্যন্ত এই বঙ্গবীর নাম বঙ্গবীর কাদের সিদ্দিকী না, ওসমানী কি ছিলেন? ওসমানীর টাইটেলটা কি? আমি তো ওসমানী সাহেব সর্বাধিনায়ক। না, ওনার একটা আছে বঙ্গবীর না কি আছে, বঙ্গবীর একটা কি আছে ওনার। তো এখন এই যে ওসমানী সাহেবের কথাটাই ঠিক সে স্তরে রয়ে গেল। এখন আসেন, এই প্রশ্ন হচ্ছে আমাদের গত 30 বছরে উচ্চ মধ্যবিত্ত যে ক্লাসটা গ্রো করেছে, যে ক্লাসটা মানে হয়ে আসলো, সামনে এসে গেল একটা বিশাল অংশ মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, যাদের সম্পদের মূল্য এখন অনেক বেশি, কয়েক কোটি কয়েক বিলিয়ন এরকম। তারা বাংলাদেশের রাজনীতিকে তারা প্রভাবিত করছে। কারণ কি? কারণ তারা পার্লামেন্টে, সংসদে, তারা মন্ত্রী, তারা বিভিন্ন স্টেজে তারা আছে। কিন্তু আপনি যদি দেখবেন, খেয়াল করবেন, আমি একটা পরিসংখ্যান থেকে বলছি যে তাদের ছেলে মেয়েরা, আপনি জানেন, বাংলাদেশে নাই, তাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে বিদেশে। তাহলে যারা আমাদের নীতি নির্ধারক, তাদের ছেলে মেয়েদেরকে এখানে না রেখে যদি নীতির কথা বলেন, 21শে ফেব্রুয়ারির দিন বাংলার জন্য মায়া কান্না করেন, তাদের দ্বারায় কতটুকু বাংলা সর্বস্তরে প্রচলিত হবে? আমি দুইজন স্বনামধন্য, একজন এডিটর আর একজন সম্পাদক, আর একজন জার্নালিস্ট, একজন আরেকজন হচ্ছে একজন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, ডক্টর আব্দুল হাই। উনি হচ্ছেন ভাষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বছর উনি কাজ করেছেন, বেঁচে আছেন। এবং আরেকজন হচ্ছে নুরুল কবির। তারা দুজনেই বলতেছেন বাংলাদেশে এত কিছুর পরও, এত রক্তর পরেও, এত সংগ্রামের পরেও, এত স্লোগানের পরেও বাংলা সর্বস্তরে প্রচলিত নাই। এবং ওনারা এই দুজনেই, এই যে আমি যে কথাটা বললাম, তারা বাংলা ভাষায় যে লোকগুলির কথা ওনারা বলতেছেন, এটার কারণটা হচ্ছে তারা
কোনো একটা যেটা কথা মুখে বলতেছে সেটা তাদের অন্তরের কথা নয়। তারা এই ভাষারাষ্ট্রে তারা একটা অপরাজনীতি করেন ভাষা নিয়ে। ভাষা নিয়ে তারা বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় তারা সুযোগ সুবিধা নিচ্ছেন, কিন্তু তাদের পরিবারের সদস্যদেরকে তারা বিদেশে পাঠিয়ে তারা ভাষার প্রতি চরম অবমাননা দেখাচ্ছেন এবং বলছেন, এবং এটা কয়েক বছর ধরে ফর ডিকেডস তারা এইটা অনুশীলন করার ফলে সর্বস্তরে রাষ্ট্রভাষা প্রচলিত হচ্ছে না। এটা ওনাদের অবজারভেশন। আমি এখন ওনারা আরো বলতেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা ওনারা বলতেছেন যে বিশ্ববিদ্যালয় এদেশের মধ্যবিত্ত একটা অংশকে উন্নয়নের জন্য কাজ করেছে অনেক ডিকেড, অনেক দশক, এবং তারা এখান থেকে নেতৃত্ব বেরিয়ে আসছে। আপনি যদি ওনারা বলতেছেন এখন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আপনি যদি পর্যালোচনা করেন, শিক্ষকদের বিষয়ে আলোচনা করেন, তাহলে আপনি দেখতে পারবেন ওখানে 2/3 3/4 শিক্ষক, একটা খুব কম সংখ্যক শিক্ষক ছাড়া, যারা এই যে দলে হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, তারা ভাষার প্রতি আন্তরিকতা না দেখিয়ে তারা ওই যে স্তরটা রাজনীতিকে প্রভাবিত করছে তাদেরকে সমর্থন করে যাচ্ছে। তারা ভাষার ব্যাপারে আন্তরিক নয়। তো ওনারা যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে অবশ্যই এটা প্রয়োজনীয় যে এই ভাষাকে সর্বস্তরে প্রচলন করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই জন্য কি আমরা অন্য ভাষাকে শিখবো না? অবশ্যই আমরা অন্য ভাষাকে শিখব। আমরা যেমন সারা পৃথিবীর সাথে যোগাযোগ রাখার জন্য ইংরেজিকে শিখব, ঠিক সেভাবে মানবতার মুক্তি সনদ কোরআনকে শেখার জন্য আমাদেরকে আরবি শিখতে হবে। তাহলে এটা কি ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে যেমন চায়না এবং ফ্রান্সের কথা বলে, আমি দুইটা দেশের রাষ্ট্রের কথা। আপনি ফ্রান্সের অনেক মন্ত্রীও ইংরেজি জানে না, আপনার এটা জানেন কিনা আমি জানি না। চীনের অনেক মন্ত্রীও ইংরেজি জানে না। তাহলে তারা কিভাবে যে আন্তর্জাতিক সম্পর্কগুলি ঠিক রাখছে? দেখেন, ওদের একটা শিক্ষা পলিসি আছে, ওরা নির্ধারণ করে দেয় কারা ইংরেজি শিখবে, কারা বিজ্ঞান শিখবে, কারা সাহিত্য শিখবে। ওরা আগে থেকে এটা ঠিক করে দেয়। ফ্রান্স একই কাজ করে। কিন্তু আমাদের দেশে একটা সুষম শিক্ষানীতি, নুরুল কবিরের ভাষায় উনি সুষম শব্দটা বলে শুনতে পাচ্ছি না, হ্যাং হয়ে গেছে। আটকে ছবি নেটওয়ার্ক একটু হ্যাং হয়ে গেছে। আমরা প্রায় আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আজকের ভাষা দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতির বক্তব্য উপস্থাপন করছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত প্রো ভাইস চ্যান্সেলর বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী আজাদি স্যার। আমি তাকে মাইক্রোফোন দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সুন্দর ভাষা দিবসে দোয়া মাহফিলের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর এ কে এম গোলাম মহিউদ্দিন,
বিশেষ অতিথি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর গাজীউদ্দিন মোহাম্মদ, বিভিন্ন অনুষদের সম্মানিত ডিনবৃন্দ, রেজিস্ট্রার মহোদয়, বিভিন্ন পর্ষদের সম্মানিত কর্মকর্তা বৃন্দ, সম্মানিত শিক্ষক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে শুনতেছেন এখন? আমাকে শুনতেছেন? সভাপতির বক্তব্য চলছে স্যার। আপনাকে শুনতেছি, কিন্তু আমি বক্তব্য শুরু করছি তো এখন। আচ্ছা ঠিক আছে, আপনি বলে ফেলেন তাহলে। আচ্ছা তাহলে আমি কি আমার বক্তব্য শেষ না বলি? স্যার একটু বলবেন স্যার, শেষ একটু কিছু শুনেছেন। তার মধ্যে প্রথম বক্তব্য রাখছে আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক জনাব জাহিদ সাহেব। তিনি বিভিন্ন জনের রুহের মাগফিরাত কামনা করেন এবং একই সাথে তাৎপর্য তুলে ধরে, ইতিহাস তুলে ধরেন এবং মাতৃভাষা বাংলা এখনো বই পুস্তক রচিত হয় নাই, পাওয়া যায়নি, উনি উল্লেখ করেন। এরপরে বক্তব্য রাখেন আমাদের ডক্টর আমিনুল হক সাহেব। উনি পবিত্র কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে বলেন, ভাষা আল্লাহর প্রদত্ত অন্যতম নিয়ামত। এখানে প্রায় ৬,৯০৯টি জীবন্ত ভাষা রয়েছে এবং আরো অনেকগুলো ভাষার সন্ধান পাওয়া গেছে। ভাষা ও বর্ণের বৈচিত্র্য দিয়ে নবী রাসূলদেরকে মাতৃভাষায় তাদের কিতাব প্রদান করা হয়েছে, যাতে মাতৃভাষার মাধ্যমে তারা মানুষদেরকে কাছে ডেকে ভালোভাবে আল্লাহর বাণী প্রচার করতে পারেন। মাতৃভাষার গুরুত্ব অত্যাধিক আল্লাহর কাছেও। এরপরে বক্তব্য রাখছেন আমাদের ফিমেল একাডেমিক জোনের ইনচার্জ সালমা হক। তিনি ভাষার কদরের উপর বক্তব্য দেন এবং বিনামূল্যে যে ফরাসি ভাষা শিখাতে ওনাদের বাবা স্কুলে সে কথা তুলে ধরেন। ওনার আব্বার কথা বলেন যে ৬টি বিদেশি ভাষা তিনি জানতেন এবং তিনিও কিন্তু মাতৃভাষার প্রতি অত্যন্ত কদর করতেন। এর পরবর্তী বক্তা ছিলেন আমাদের আইওসির প্রক্টর মোস্তফা মুনির সাহেব। তিনি সূরা ইব্রাহিমের উদ্ধৃতি দিয়ে বলেন, কোন রাসূলকে তার জাতির ভাষা ছাড়া আল্লাহ প্রেরণ করেনি। ভাষা থেকে যে মুক্তিযুদ্ধ শুরু হয় তিনি তার উপর আলোকপাত করেন। এরপরে বক্তব্য রাখেন আমাদের সায়েন্স ফ্যাকাল্টির ডিন ডক্টর আক্তার সাঈদ। তিনি ছন্দে ছন্দে ইতিহাসকে তুলে ধরেন। পরে তিনি বলেন যে কবিতার ছন্দে বললেও কিন্তু আমি কিছু কথা বললাম। ইনিও ভাষার মর্যাদা দানের কথা তুলে ধরেন। ৬ নম্বর বক্তা ছিলেন বিশেষ অতিথি প্রফেসর ডক্টর গাজীউদ্দিন মোহাম্মদ, আমাদের ভাইস চেয়ারম্যান বিউটির। উনি মাতৃভাষার গুরুত্বের কথা বলেন এবং কোরআন করিমের রসুলগণ তাদের স্বজাতির ভাষাভাষী করে পাঠালেন যাতে তারা দাওয়াত দিতে পারেন উত্তম ভাষায়। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বিশুদ্ধ প্রাঞ্জল ভাষায় রসুলের আদর্শ প্রচারের জন্য তিনি বললেন যে তিনি প্রাঞ্জল ভাষায় কথা বলতেন এবং মানুষকে প্রাঞ্জল ভাষায় কথা বলতে বলতেন এবং হিকমত সহকারে যাতে দাওয়াতের কাজ করতে পারে সেদিকে উদ্বুদ্ধ করতেন। অর্থাৎ ভাষার জ্ঞান না থাকলে হিকমত জানা যায় না, হিকমত না জানলে মানুষকে কাছে ডাকা যায় না, সেই জ্ঞানে ভাষার গুরুত্ব ইত্যাদি। এরপরে বক্তব্য রাখেন আমাদের ইংরেজি সাহিত্যের প্রফেসর শিক্ষক জনাব ইকবাল হোসেন। তিনি ভাষাতত্ত্বের উপর পৃথিবীর সর্বভাষার অরিজিন একটি ভাষা হিসেবে উল্লেখ করেন এবং বিভিন্ন ভাষা যদিও হয়, কিন্তু বিভিন্ন ভাষা যদি আমরা না জানি তাহলে আমরা বৈচিত্র্যের মধ্যে মজা পাবো না। বৈচিত্র্য না থাকলে ডাইভার্সিটি ইজ দ্য ইউনিটি, উইথআউট ডাইভার্সিটি, আমরা ডাইভার্সিটি যদি না জানি আমরা একত্র হতে পারবো না। এর শেষে বক্তব্য রাখেন আমাদের মাননীয় প্রধান অতিথি মাননীয় বিসি। তিনি বিভিন্ন ভাষা অধ্যুষিত এলাকার আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে নিজস্ব ভাষায় মাধ্যমে মানুষকে যাতে পরিচিত লাভ করতে পারেন সেই জন্য বিভিন্ন ভাষা সৃষ্টি করেছেন। তিনি ফরাসি বিজ্ঞানী মরিস বুকাইদির কথা তুলে ধরেন এবং তিনি বলেন যে তিনি কোরআনের বিরুদ্ধে করার জন্য কোরআন শিখছিলেন, কিন্তু শিখে তিনি বুঝতে পারলেন যে এই কোরআন আল্লাহর সৃষ্টি। এবং সেখানে একটা কথা আমি অ্যাড করতে চাই, আল্লাহর সৃষ্টি কোরআন তিনি বুঝতে পারেন তখনই তিনি বাইবেলে খুব পারদর্শী ছিলেন, কিন্তু সেখানে ফেরাউনের লাশ সংরক্ষিত রাখার কোনো কথা ছিল না। কিন্তু কোরআন তিনি পড়তে গিয়ে দেখলেন যখন ফেরাউন ডুবে যাচ্ছিল তখন বলছিল, হে আল্লাহ, তুমি যে মুসা এবং হারুনের আল্লাহ, আমি তার উপর ঈমান আনলাম, আমাকে তুমি রক্ষা করো। আল্লাহ বললেন যে না, আর তোমাকে রক্ষা করা হবে না, তবে তোমার দেহটিকে আমি রক্ষা করব কিয়ামত পর্যন্ত মানব জাতির নিদর্শন স্বরূপ। এই কথাটা দেখে তিনি আপ্লুত হয়ে যান যে ফেরাউনের লাশ যে মমি হয়ে থাকবে সেটা 1400 বছর আগে কোরআনে কি করে বললো, যখন মমি আবিষ্কার হয়নি। তারপর তিনি ইসলাম গ্রহণ করেন। আর তিনি বলেছেন যে আমাদের ভাষার মিশ্রণ তিনি না করার চেষ্টা করলেন আমাদের বিসি মহোদয়। আমার মনে হয় ভাষার মিশ্রণ হলে খারাপ না। নজরুল তার ভাষার মিশ্রণে কবিতা লিখে জঙ্কার তুলেছেন। যেমন তিনি লিখেছেন যে এতরির পাকামাজি মাল্লা দাড়ি মুখে সারি গান লা শরিক আল্লাহ। দেখুন আরবিকে কি করে বাংলার সাথে মিক্সার দিয়ে আমাদের জঙ্কার তুলেছেন শরীরে। সেভাবে প্রিহারাকার কান্নার মতো আজান বুকে আসিয়া বিদে আমিরুল মুমিনিন তোমার স্মৃতি যে আজানের জন্য জানানা মুয়াজ্জিন। দেখেন আরবি সংমিশ্রণ কি করে বাংলার সাথে বাংলাকে আরো রিচ করেছে। সুতরাং মিক্সার জানতে হবে, মিক্সার অনেক সময় আমাদের শরীরের জন্য ভালো।
মানে একটা এক জাতীয় বা মনোফলি বা মনোটোনাস বা মনোগ্যামাস জিনিস ভালো না, বহু জাতীয় জিনিস মিক্সার হলে সেখানে ভালো ফল ফলে। আর উনি ভাষার রাজনীতি নিয়ে কথা বলেছেন, ভাষা আন্দোলনের চেয়েও রাজনীতি কম ছিল না, যার ফলে 52 থেকে 71 পর্যন্ত আমরা বাংলাদেশ দেখি। এই জন্য আমি বলি যে 21-এ আসলে আমরা বলি বক্তৃতা, বিবৃতি, নগ্ন পদচারণা, মাতৃভাষা তোমার মমতায় নয়, আমি রাজনীতি করি। এই কথাটা আমার, এই কথাটা এই জন্যই বলছি যে আমরা বক্তৃতা দিয়ে নগ্ন পদচারণা করি, ফুল দিয়ে যাই, কিন্তু আরেক বছর ফিরে আসতে আসতে আমরা বাংলার আর কোনো চর্চা দেখি না এবং বাংলা ভাষায় অনুবাদও তেমন আগায় না। অথচ জাপান গেলে, ফ্রান্স গেলে, জার্মান গেলে তাদের নিজস্ব ভাষায় পড়তে হয়, কিন্তু আমরা বাঙালিরা সেখানে গিয়ে তাদের ভাষায় পড়ে পারদর্শী হয়ে আসি, কিন্তু আমরা বাংলা ভাষায় পারদর্শী হতে পারলাম না। ইনি ও লেভেলের কথা বলেছেন, বঙ্গবন্ধু বন্ধ করতে বলছিলেন, ওসমানী সাহেব বলছেন না করা যাবে না, আমাদের বিভিন্ন ভাষা শিখতে হবে। যাই হোক, এইভাবে অনেক বক্তব্য আপনারা শুনেছেন, মাননীয় ভিসি মহোদয় হয়তো পরে আরো কিছু বলবেন। আমি যদি সংক্ষেপে এখানে একটা ইতিহাসটা তুলে ধরি খুব সংক্ষেপে, তাহলে বোঝা যায় যে 1947 সালে ডিসেম্বরে ভাষা বিক্ষোভ শুরু হয়, 48 সালে মার্চের সীমিত পর্যায়ে আন্দোলন হয়, 52 সালের 21শে ফেব্রুয়ারি তার চরম প্রকাশ ঘটে। ওই দিন সকালে ঢাবির ছাত্ররা একটা সুহেল দ্বারা ভঙ্গ করে এবং পুলিশ গুলি বর্ষণ করে, সেখানে সালাম জব্বার, বরকত, রফিক শহীদ হয়। 22শে ফেব্রুয়ারি ঢাকা রাজপথে নেমে আসে এবং ঢাকা মিডল ক্লাস প্রাঙ্গণে গায়েবে জানাজা অনুষ্ঠান হয়। 23শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে ঢাকা মিডল ক্লাস প্রাঙ্গণে গড়ে ওঠে স্মৃতিস্তম্ভ। 26শে ফেব্রুয়ারি সেটা ঘুরিয়ে দেওয়া হয়, ভাষা আন্দোলন আরো বেগবান হয়। 1954 সালে প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করলে 7ই মে অনুষ্ঠিত গণপরিষদের অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 1956 সালের 29শে ফেব্রুয়ারি বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে সংবিধান পরিবর্তন আনা হয়। 1987 সালের 26শে ফেব্রুয়ারি জাতীয় সংসদে বাংলা ভাষা প্রচলন বিল পাস হয় এবং কার্যকর হয় 8ই মার্চ 1987 সালে। এই গেল আমাদের ভাষার ইতিহাস। এরপর আমরা জানি যে বাংলা ভাষা থেকে যে আমাদের রাষ্ট্রভাষা বাংলা থেকে যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আপনারা সবাই জানেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিভাবে স্বীকৃতি পেল তার একটু সামান্য ইতিহাস আমি বলি। 1998 খ্রিস্টাব্দে কানাডার ভ্যাঙ্কুভার শহরে বসবাসরত দুই বাঙালি রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম প্রাথমিক উদ্যোক্তা হিসাবে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার আবেদন জানিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব কোফি আনানের কাছে। সেই সময় সেক্রেটারি জেনারেল ছিলেন হাসান ফেরদৌস, তার নজরে চিঠিটি আসে। তিনি 1998 সালের 20শে জানুয়ারি রফিককে অনুরোধ করেন তিনি যেন জাতিসংঘের অন্য কোনো সদস্য রাষ্ট্রের কাছ থেকে একই ধরনের প্রস্তাব আনার ব্যবস্থা করেন। ফলে রফিক আব্দুল সালামকে সাথে নিয়ে মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড নামে একটি সংগঠন করেন। এতে প্রায় 60 দেশের লোক সেখানে অংশগ্রহণ করেন, 60 ভাষার লোক। তারা আবারও কোফি আনানকে এ গ্রুপ অফ মাদার ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ডের পক্ষ থেকে চিঠি দেন এবং চিঠির একটি কপি ইউএনওর কানাডীয় দূত ডেভিড ফাউলারের কাছে প্রেরণ করেন। 1999 সালে তারা জোসেফের সাথে ও ফর ইউনেস্কোর আনা মারিয়ার সাথে দেখা করেন। আনা মারিয়া পরামর্শ দেন তাদের প্রস্তাব 5টি সদস্য দেশ কানাডা, ভারত, হাঙ্গেরি, ফিনল্যান্ড এবং বাংলাদেশ দ্বারা আনিত হতে হবে। তারপর বাংলাদেশের বিভিন্ন প্রস্তাবকে সমর্থন দানে 29টি দেশ অনুরোধ জানাতে কাজ করেন। 1999 খ্রিস্টাব্দে 17 নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে 188 দেশ সমর্থন জানালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয় এবং 2000 সালের 21শে ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য সমূহ মর্যাদায় পালন করে আসছে। 2010 সালের 21শে অক্টোবর বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের 65তম অধিবেশনে এখন থেকে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে জাতিসংঘ, এ সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মত পাশ হয়। এই হলো জাতিসংঘের আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। ভাষার হরেক রকম মিক্সার আমাদেরকে আপ্লুত করে। আমরা আঞ্চলিক ভাষাকে অনেক সময় একদম দেখতে পারি না, নোয়াখালীরা বলে গালি দিই, কিন্তু আসলে গালি দেওয়া ঠিক না, কারণ এটা আল্লাহর বিশেষ দান। ইভেন চট্টগ্রামের উত্তর দক্ষিণের মধ্যে ভাষার ডিফারেন্স। আমি বলি যে উত্তর চট্টগ্রামের লোকেরা বলে যে বুঝে কুজতুন ফরি গজ্জে গজ্জে দজ্জত ফুজ্জবি, আর দক্ষিণ চট্টগ্রামের লোকেরা বলে বুড়িয়া কুজতুন ফরি গর্গে গর্গে দজ্জত ফুজ্জবি। উত্তর আর দক্ষিণের মধ্যে সামান্য ব্যবধানে ভাষার বৈচিত্র্য। আমাদের চট্টগ্রাম পার হলে মিরাসরাই, সেখানে আরেকটু ভাষা চেঞ্জ হয়ে গেল, আরেকটু পার হলে নোয়াখালী ভাষা পুরো চেঞ্জ হয়ে গেল। এইভাবে দূরত্ব ভেদে ভেদে ভাষার পরিবর্তন
একটা ভৌগোলিক পরিবেশে কিভাবে চেঞ্জ হয় সেটা আল্লাহর বিশেষ দান। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবমণ্ডল ভূমণ্ডলের সাথে এই ভাষাকে এক নিয়ামত বলেছেন এবং অবৈষরীয় জিনিস বলেছেন। যদি ভাষা না থাকতো তাহলে আমরা কুকুরের মতো গেউ গেউ করলে কিছু বুঝতাম না। সারা বিশ্বের কুকুর একই ঠোনে ডাকে, সারা বিশ্বের মোরগ একই ঠোনে ডাকে, তাদের ভাষা কিন্তু এক ঐক্যবদ্ধ, কিন্তু তারা কিছু প্রকাশ করে আমরা বুঝি না। কিন্তু গোত্রে গোত্রে আমাদের অঞ্চলে অঞ্চলে ভাষা বিভিন্ন হওয়ার কারণে আমরা বর্ণ বৈচিত্র্যের ভেদে অঞ্চলকে চিনি, মানুষকে চিনি, তাদের পরিবেশ পরিস্থিতিকে আমরা জানি। তাই আমরা মনে করি যে বাংলা ভাষায় প্রচুর বাংলা বই রচনা করা আমাদের দরকার, আর না হয় আমাদের বিজ্ঞানকে আমরা বুঝতে পারবো না। আমি শেষে আমার ওই কবিতাটা আবার পুনরাবৃত্তি করে বলে শেষ করছি যে বাংলা ভাষা কেন গুরুত্বপূর্ণ। 1972 সালে আমি যে কবিতাটা লিখছিলাম সেটা আবার এখানে পড়ছি, যে বইয়ের নাম ছিল বাংলা ভাষায় বিজ্ঞান। বাংলা ভাষা স্বাধীনতা আনতে যারা দিয়ে গেল প্রাণ, বাংলা ভাষায় বিজ্ঞান পড়ে রাখবো তাদের মান। বাংলা ভাষায় বিজ্ঞান পড়া অতি সহজ ভাই, যদি না সঠিক সমাধান ইহার আমরা পাই। অক্সিজেন, হাইড্রোজেন, এমিবা এই রূপে যত শব্দ আছে সব কটি রেখে দেব বাংলা লেখার পাশে। ভাব থাকলে ভাষার অভাব হয় না কোনো কালে, এই সত্যতা দেখা আমরা বাংলা বিজ্ঞান শিখে বিশ্ববাসী দেখবে তখন মহান বাংলার সাধনা, বলবে তারা আমরা কেন মাতৃভাষায় পড়ব না। তাই হে বলি গাফেল গণে করছো যারা গাফিলতি, থাকিয়ে দেখো চীন আমেরিকার কত কেরামতি। রোজ রোজ অ্যাটম তারা বানায় কত শত, বিশ্বকে ধ্বংস করতে এখন তারা উদ্যত। বিজ্ঞানের চরম শিখরে পৌঁছে তারা আজই, তাদেরকে বাধা দিতে চলা মোরা এখন থেকে সাজে। এই যে কবিতাটা আমি লিখছি 72 সালে, এখন পর্যন্ত আমরা এখন সাজতেছি, কিন্তু সাজার আমাদের শেষ নাই। তাই আমাদের পদক্ষেপ নিতে হবে, দুটো পদক্ষেপ, যে কয় বছরে আমরা বাংলা ভাষায় সকল বই বাংলায় অনুবাদ করা, প্রতি বছর কিছু না কিছু বিজ্ঞানের বই, অন্য সাবজেক্টের বই যদি আমরা বাংলায় অনুবাদ করি, আমাদের ছাত্ররা পড়তে পারবে, বুঝতে পারবে। কারণ আমরা স্বপ্ন দেখি বাংলায়, ইংরেজিতে স্বপ্ন দেখি না। তাই আমাদের বঙ্গবন্ধু সোনার বাংলার সফল করার জন্য, বাংলাদেশ সোনার কানায় কানায় গড়ে তোলার জন্য বাংলা ভাষাকে আমাদের লালন করতে হবে, বাংলাকে আমাদের শ্রদ্ধা ভরে শিখতে হবে এবং বাংলা ভাষায় প্রচুর পর্যাপ্ত বই পুস্তক আমাদের দিতে হবে। আমি আজকে যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, যারা অনুষ্ঠান পরিচালনা করেছেন, বিশেষ করে আমাদের স্টারের মামুন সাহেব সহ, মোল্লা সাহেব সহ, আমাদের পিয়ারু সাহেব সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন বিভাগের চেয়ারম্যান বৃন্দ যারা এখানে আছেন, দিনবিন্দু আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিসি মহোদয় এবং ট্রাস্টের আমাদের ভাইস চেয়ারম্যান মহোদয়, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের মাননীয় বিসি মহোদয় কিছু বলতে চাইছিলেন, ওনার সময় কেটে গিয়েছিল। আমি মনে করি যে যদি উনি বলতে চান এখন বলতে পারেন। আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আপনারা আমাকে শুনতেছেন? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মিক্সারের কথা যেটা বলেছেন, আমি ওটা মিন করিনি। যে আমাদের বাংলা ভাষা বিভিন্ন ভাষা থেকে অনেক শব্দ এসে সমৃদ্ধ হয়েছে, আমি ওইটা মিন করি নাই। আমি মিন করেছি যে ভাষণের সময়, কথা বলার সময় শুধু শুধু ইংরেজি থেকে কতগুলি শব্দ এনে ঢুকিয়ে দেওয়া, আমি সেটার কথা বলেছি। কিন্তু ভাষা তো সমৃদ্ধ হতে পারে বিভিন্ন জায়গায়, এটা চলমান বহমান। ভাষা কিন্তু এরকম নয় একটা দেশের মধ্যে কনফাইন থাকে না, এটার মধ্যে ইন্টারাকশন হয়। তো একটা জাতি কখন একটা শব্দকে ভাষা হিসেবে গ্রহণ করবে, যেমন চেয়ার, আমি কেদারা বলবো, কেদারা কেউ বুঝবে না, বলবে চেয়ার, সেটা বাংলা ভাষায় এটা মার্চ হয়ে গেছে, তাহলে সেটা বাংলার একটা শব্দ। তো যে আপনি নজরুলের কথা বলেছেন, যেগুলি অনেকগুলি ফার্সি ভাষা, আরবি ভাষা, ইংরেজি, ওনার সব বেশি আসছে ফার্সি এবং আরবি ভাষা থেকে, ওনার সমৃদ্ধ করেছেন। এবং রবীন্দ্রনাথ এরকম অনেকগুলি শব্দ ইউজ করেছেন ওনার বিভিন্ন, যাক ওইটা অন্য কথা। আমি যেটা বলতেছিলাম যে এখন আমাদের হোয়াট উইল বি আওয়ার স্ট্র্যাটেজি, এই যে আমাদের ভাষাকে সর্বস্তরে প্রচলন করার জন্য বাংলা ভাষাকে, সেটা আমাদের স্ট্র্যাটেজিটা আমি একটু বলেছিলাম যে উপরের লেভেলের যারা আপার লেভেল, তারা ভাষার জন্য কিছু করবে না। এবং তাহলে কি করতে হবে? তাহলে এই ভাষাকে সর্বস্তরে প্রচলন করার জন্য এই দেশের আপামর কৃষক, শ্রমিক এবং তরুণ
ছাত্র জনতা যারা এই ভাষাকে আগেও প্রতিষ্ঠা করেছে, এখনো সে ভাষাকে ভালোবাসে, তারা যেভাবে হোক তাদেরকে সম্পৃক্ত করতে হবে। এটা যদি আমার ন্যাশনাল জাতীয় শিক্ষানীতি অথবা জাতীয় নীতিতে যদি না আসে, তাহলে এটা এখন যা আছে ঠিক তাই থাকবে। আচ্ছা, এটা আরো একটা কারণ আছে, একটা কায়েমি স্বার্থবাদী যারা এই ভাষাকে এখানে এই একদম নিচের লেভেল পর্যন্ত, আমাদের কৃষক শ্রমিকের লেভেল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগকে বারবার ফ্রাস্ট্রেট করতেছে, বারবার এটাকে ধ্বংস করে দিচ্ছে। তো সেই জন্য দরকার একটা পিওর গণতন্ত্র। আপনারা কত বুঝতে পারছেন, ভাষার সাথে রাজনীতির একটা সম্পর্ক আছে, যেটা আমি আগে বলেছিলাম, ভাষা রাষ্ট্র এবং ভাষা রাজনীতি। এটা যদি আপনি রিলেশনটা সঠিকভাবে নির্ধারণ করতে না পারেন, মেজার করতে না পারেন, তাহলে এই ভাষা এখন যা আছে তাই হবে এবং সর্বস্তরে প্রচলিত হবে না। এবং এটার একটা উপায় হচ্ছে, আরো অনেকগুলো উপায় আছে। ন্যাশনাল নীতি, জাতীয় নীতি যেরকম আছে, গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়া সেটাও একটা দরকার, কারণ গণতন্ত্রটা আসছে নিচের লেভেল থেকে। গণতন্ত্র যদি থাকে, যারা উপরের লেভেলে আছে, আপার লেভেলে আছে, তখন তারা বুঝতে পারবে যে এই দেশের জনগণের ভাষা যদি আমরা না বলে প্রতিষ্ঠিত না করি, তাহলে আমরা আপার লেভেলে তাহলে এইটা একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে জিনিসটা, এবং এটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। আপনি গণতন্ত্রকে যদি আপনি প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিচের লেভেলে মানুষকে সম্পৃক্ত করা না যায়, তাহলে মানুষের যে আমাদের বাংলা ভাষা, সে ভাষা ঠিক মতো প্রতিষ্ঠিত হবে না। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, আমাদের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে আমাদের রেজিস্ট্রার সাহেব আছেন তো না? রেজিস্ট্রার সাহেব আছেন? কোথায় চলে গেছেন রেজিস্ট্রার সাহেব? মহামান্য রেজিস্ট্রার সাহেব কোথায় আপনি? আচ্ছা, যাক, আমি যেটা বলতেছি, আমরা বাংলা ভাষার উপর আমাদের প্রোগ্রাম আছে। আমি আপনাদের চেয়ারম্যান, সভাপতিবৃন্দ এবং ডিনবৃন্দদের অনুরোধ করব, এই বিষয়টা যেন ঠিক মতো পঠিত পাঠদানের ব্যাপারে আপনারা সিরিয়াস থাকবেন, আপনারা থাকবেন, কেয়ারফুল থাকবেন, সতর্ক থাকবেন, যাতে এটা ঠিক মতো পঠিত হয়, ঠিক মতো যেন ইভ্যালুয়েট হয়, যাতে আমরা আমাদের ছাত্রদেরকে অন্তত নির্ভুলভাবে বাংলা পড়া এবং লেখা, এই দুইটা জিনিস আমরা শিখিয়ে দিতে পারি। এটা আমাদের জন্য, আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটা অর্জন হবে। দ্বিতীয় হচ্ছে, আমি একটা প্রস্তাব করতে পারি, আমাদের বিওটির চেয়ারম্যান, বিওটির মান্য সদস্য আছেন কিনা, আমি রেজিস্ট্রার সাহেব আছেন কিনা, আমরা ফ্রম নাও অন আমাদের অফিসের সমস্ত মেমোগুলি আমরা কি বাংলাতে করতে পারি কিনা, এটা একটু আমাদের চিন্তা করা দরকার। এই যে অফিসের যে সার্কুলারগুলি, চিঠিগুলি, আমরা যদি লিখতে পারি, বাংলাতে করতে পারি, তাহলে আমরা একটা ঘোষণার মাধ্যমে, জাতীয়ভাবে ঘোষণা দিয়ে আমরা এটাকে মানে এক্স্যাক্টলি এটা আমরা কার্যকর করতে পারি কিনা, আমরা সেই রকম একটা কোনো প্রস্তাব নিতে পারি কিনা, আমি প্রস্তাবটা আপনাদের সামনে রাখলাম। সেটা আমরা যখন যেগুলি সব মেমোগুলি ইংরেজিতে লেখে, সেগুলো আমরা বাংলায় লিখতে পারি না। আমাদের চিঠিগুলি ইংরেজিতে লেখে, আমরা এগুলি বাংলাতে লিখতে পারি না। আমরা যদি যেগুলি ইংরেজিতে লেখা সেগুলি লিখবো, কিন্তু আমরা অনেকগুলি মেমো, চিঠিপত্র আমরা তো ইংরেজিতে, বাংলাতে লিখতে পারি, এবং লিখতে লিখতে একটা আমাদের মধ্যে একটা পারফেক্ট একটা মানে চলে আসবে, কার্যকরী একটা অভিজ্ঞতা চলে আসবে। তো সেটা একটা ভালো কাজ হবে। তো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভার সুধীমণ্ডলী, আমরা দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করব। তার আগে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এই আয়োজনে পোস্ট অফিসের পক্ষ থেকে আমার শব্দ শোনা যাচ্ছে না? মামুন সাহেব, কথা শুনতেছি না আমরা। স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের যে আয়োজন, সেই আয়োজনের আমরা একটি শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমরা আমাদের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করব। সেই জন্য আমরা আমাদের সাথে কি ডিআইএস এর সম্মানিত চেয়ারম্যান যুক্ত আছেন এখনো? জি জি, আমি জনাব মোহাম্মদ আমিনুল হক তাকে অনুরোধ করছি অনুষ্ঠানের শেষে দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে শহীদদের মাগফিরাত কামনা করব। আপনি দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم اعتق رقابنا من النار. اللهم اعتق رقابنا من النار. اللهم اعتق رقابنا من النار. آمين. اللهم إنك عفو كريم. এবারে খোদা আমরা প্রতিবার গুনাহগার বান্দা, ভাষা দিবসের উপরে যে সমস্ত আলোচনা হয়েছে, এগুলো থেকে উপকারী আলোচনাগুলোকে আমাদেরকে বাস্তবে রূপদান করা তৌফিক দান করি। আল্লাহ, আমরা যাতে করে মাতৃভাষা চর্চা করতে পারি, মাতৃভাষায় ইসলামের খেদমত করতে পারি, মাতৃভাষায় কোরআন হাদিসের আলো মানুষের মাঝে পৌঁছে দিতে পারি, সেই তৌফিক দান করি। মাতৃভাষার যে নিয়ামত, সেই নিয়ামতকে আমরা যেন লালন করতে পারি, সেই তৌফিক কামনা করছি। এবারে খোদা, এই মাতৃভাষার জন্য বাংলাদেশের যে সমস্ত শুহাদা যারা শাহাদাত বরণ করেছেন, আমিনুল ভাই আর একটু জোরে জোরে বলেন। আল্লাহ তুমি তাদের শাহাদাতকে কবুল করো। আমিন। একটু জোরে বলুন, মাইক্রোফোনের কাছে থাকুন। আমিন আমিন আমিন। এর জন্য রক্ত দিয়েছে, দেশের জন্য জীবন উৎসর্গ করেছে। আল্লাহ তুমি তাদের উৎসর্গগুলোকে, তাদের শাহাদাত, আল্লাহ প্রত্যেকের ত্যাগকে, তিতিক্ষাকে আল্লাহ তুমি কবুল করে। আল্লাহ দেশের স্বাধীনতায় যারা অবদান রেখেছেন, বিভিন্নভাবে বিভিন্ন প্রান্তে বিভিন্ন কায়দায় যারা দেশের স্বাধীনতার জন্য, মাতৃভাষার জন্য, আমাদের দেশ রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য, স্বাধীনতা আনয়নের জন্য যারা অবদান রেখেছেন, সকলকে আল্লাহ তুমি কবুল করো। তাদের মধ্যে থেকে তারা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে মাগফিরাত নসিব করো, জান্নাতের সর্বশ্রেষ্ঠ মাকাম দান করো। আর যারা এখনো দুনিয়াতে বেঁচে আছেন, আল্লাহ তুমি তাদেরকে নেক হায়াত দান করো, সুস্থতা সহকারে তাদের দীর্ঘ জীবন দান করো। আল্লাহ তুমি আমাদের সকলের মধ্যে দেশপ্রেম, মাতৃপ্রেম, মাতৃভাষার প্রেম ঢুকিয়ে দাও। আল্লাহ আল্লাহ আমরা যাতে করে সবাই দেশের জন্য কাজ করতে পারি, ভাষার জন্য কাজ করতে পারি, জাতির জন্য কাজ করতে পারি, বাংলার জন্য, বাংলাদেশের মাটি ও মানুষের জন্য কাজ করতে পারি, সেই তৌফিক দান করো। আল্লাহ আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়কে আল্লাহ তুমি কবুল করো, মর্যাদাকে আল্লাহ তুমি বুলন্দ করো। আল্লাহ আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সৃষ্টির পর থেকে এই পর্যন্ত যে সমস্ত অবদান রেখে আসছে, সেই সকল অবদানগুলোকে আল্লাহ তুমি কবুল করো। এই বিশ্ববিদ্যালয় সৃষ্টির পিছনে যারা রক্ত দিয়েছে, ঘাম জড়িয়েছে, সময় দিয়েছে, টাকা পয়সা ব্যয় করেছে, আল্লাহ সকলকে কবুল করুন। যে সমস্ত প্রতিষ্ঠাকালীন
সময় যারা কাজ করেছেন এখন দুনিয়ায় নেই, প্রতিষ্ঠাতাদের অনেকেই দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহ তুমি তাদের সবাইকে মাগফিরাত নসিব করো, জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। প্রতিষ্ঠাতাদের যারা এখনো বেঁচে আছেন, আল্লাহ তুমি তাদের নেক হায়াত দান করো ইয়া আল্লাহ। তাদেরকে আরো এই বিশ্ববিদ্যালয়কে সুন্দর সুচারুভাবে পরিচালনা করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। আমাদের এই বিশ্ববিদ্যালয়কে আল্লাহ তুমি দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে পরিণত করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের বিসি প্রবিসি হতে শুরু করে টপ টু বটম সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। যত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যারা যে এখানে যে প্রান্তে খেদমত করতেছেন, সকলের খেদমতকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যরা যারা নিরলস ভাবে এই বিশ্ববিদ্যালয়ের জন্য জান প্রাণ দিয়ে কেটে যাচ্ছেন, আল্লাহ সকলের এই খাটুনিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হচ্ছে, আল্লাহ সকল ষড়যন্ত্রকে আল্লাহ তুমি দুলিশাত করে দাও। এই বিশ্ববিদ্যালয়কে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার তৌফিক দান করো। আল্লাহ এই বিশ্ববিদ্যালয়কে এই বাংলাদেশের জন্য একটি মডেল হিসেবে তুমি কবুল করো ইয়া আল্লাহ। আমাদের সকলের যোগ্যতাকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও, আমাদের যত অযোগ্যতা আছে আল্লাহ তুমি দূর করে দাও ইয়া আল্লাহ। তুমি আমাদেরকে আরো বেশি বেশি যোগ্যতা দান করো আল্লাহুম্মা আমিন। ছাত্র শিক্ষক সকলের মধ্যে মিল, মোহাব্বত, ভালোবাসা, শ্রদ্ধা এগুলো তুমি জাগরুক করে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ সমগ্র বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো, আমাদের স্বাধীনতাকে আল্লাহ তুমি হেফাজত করো ইয়া আল্লাহ। বাংলাদেশে যত অভাব অনটন আছে দূর করে দাও ইয়া আল্লাহ। আমাদের মধ্যে ঐক্য এনে দাও, আমাদের সমাজে যত হানাহানি মারামারি আছে আল্লাহ তুমি দূর করে দাও ইয়া আল্লাহ। আমাদের সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধের চেতনাকে আল্লাহ তুমি জাগ্রত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ আমাদের মা বাবা, আত্মীয় স্বজন যে যেখানে আছেন আল্লাহ তুমি সবাইকে রহম করো, সবাইকে সুস্থ রাখো ইয়া আল্লাহ, সবাইকে সুস্থ রাখো ইয়া আল্লাহ। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা মারা গিয়েছেন আল্লাহ তুমি তাদেরকে মাগফিরাত নসিব করো। ربنا اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين برحمتك يا أرحم الراحمين. কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার। আমরা এখন তো অনুষ্ঠান শেষ, ইনফরমালি কেউ কথা বলছেন বোধহয়, বলতে পারেন কোনো কথাবার্তা। আমার মনে হচ্ছে স্যার জেনারেল ওসমানী ওনার খেতাবটা ছিল বীর শ্রেষ্ঠ। না, বীর শ্রেষ্ঠ না,